বৌমা, তোমার সব গয়নাগুলো আমার কাছে দাও। আচমকা শাশুড়ির কথায় চমকে ওঠে পাপড়ি। আজই পাপড়ির বিয়ে হয়েছে এই বাড়ির বড় ছেলে আরিফের সাথে। এই তো কিছুক্ষণ আগে কিছু মেয়েরা ওকে ফুলে সাজানো একটা কক্ষে দিয়ে গেল। এটাই যে ওর স্বামীর ঘর তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না পাপড়ির। রুমটাও অতটাও বড় নয়, তবে সুন্দর করে সাজানো গুছানো। খাটের মাঝখানে বসে যখন পাপড়ি ঘরের চারদিকটা দেখছিল, তখনই আগমন ঘটে ঘরের মালিকের। পাপড়ির মাথা নিচু করে সালাম দেয়। আরিফ সালামের উত্তর দিয়ে কোনো অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞেস করে বলে, তুমি এই ভারী পোশাক আর সাজগোজগুলো পরিবর্তন করে একটু হালকা হও। নিশ্চয় ভীষণ অস্বস্তি হচ্ছে। পাপড়িরও এই নতুন পরিবেশে লজ্জা ভয় সংকোচ সব মিলিয়ে মিশ্র অনুভূতিতে ভীষণ অস্বস্তি হচ্ছিল। তারও এবার একটু হালকা হওয়া প্রয়োজন। চারদিকে চোখ বুলিয়ে এই ছোট্ট ঘরে কোনো ড্রেসিং টেবিলের অস্তিত্ব পেল না পাপড়ি। মুখে কিছু না বলে খাটের এক কোণে বসে শরীরে জড়ানো গয়নাগুলো খুলতে লাগলো। তখনই বন্ধ দরজায় ধাক্কানোর আওয়াজ ভেসে এলো। আরিফ বলল, তুমি ফ্রেশ হও, আমি দেখছি কে ডাকছে। আরিফ দরজা খুলতেই তার মা হনহনিয়ে ঘরের ভেতর ঢুকে যায়। পাপড়ির কাছে এগিয়ে এসে ওকে বলে, বৌমা, তোমার সব গয়নাগুলো আমার কাছে দাও। বিয়ে বাড়ি, কত মানুষজন, এগুলো তোমার সামলে রাখতে সমস্যা হতে পারে। বাবার বাড়ি থেকে পাওয়া 3 ভরি আর স্বামীর থেকে পাওয়া 2 ভরি, মোট 5 ভরি স্বর্ণের গহনা আছে পাপড়ির শরীরে। পাপড়ির বাবা মেয়েকে হাবিজাবি কিছু না দিয়ে সাধ্যমতো গহনা গড়িয়ে দিয়েছেন। মেয়ের একখানা সীতাহারের বড় শখ ছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাপড়ি। বিয়ের কথাবার্তা পাকা হতে একদিন পাপড়ি চুপি চুপি ওর মায়ের কাছে গিয়ে বলেছিল, মা, আমাকে একটা ইমিটেশনের সীতাহার কিনে দিবে। ও বাড়ি থেকে বিয়েতে কি দিবে তা তো আর ও জানে না। বউ সাজের সঙ্গে সীতাহার পরার বউ শখ ওর। পাপড়ির মা ওর বাবাকে এ কথা জানালে সবুর মিয়া তার সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি চেয়েছিলেন মেয়েকে ঘর সাজিয়ে দিবেন। মেয়ের শখের কথা শুনে তিনি সেই সমস্ত টাকা দিয়ে 2 ভরির মধ্যে একখানা সীতাহার গড়িয়ে দেন। ভেবে রাখেন প্রয়োজন বেঁধে পড়ে না হয় টাকা পয়সা হাতে এলে ঘরের আসবাবপত্র কিনে দেওয়ার চেষ্টা করবেন। একটাই মেয়ে, তার ছেলে 3টা, একদম ছোট ছোট। মেয়েটাই বড়, সবে 18 পেরিয়েছে। মধ্যবিত্ত পরিবারের কর্তা সবুর মিয়া এত কিছু সামলাতে পারবেন না ভেবে আসবাবপত্রগুলো এখন আর দিলেন না। ছেলের পরিবার থেকে জানিয়েছিল তারা কোনো যৌতুক নেবে না, তবে যদি মেয়েকে কোনো উপহার দেয় তবে তাদের কোনো আপত্তি নেই। তাই সবুর মিয়ার দেখার মতো করে মেয়ের গলায় একখানা হার ঝুলিয়ে দিলেন। যখন দেখলেন ছেলের বাড়ি থেকে একজোড়া ঝুমকো আর হার দিয়েছে, তখন পাপড়ির মা নিজে 2 জোড়া বালা থেকে 1 ভরির 1 জোড়া মেয়েকে দিয়ে দেন। পাপড়ির মায়ের বাবার বেশ টাকা পয়সা ছিল। তিনি মেয়েকে সোনায় মুড়িয়ে দিয়েছিলেন। মধ্যবিত্ত সৎ সবুর মিয়াকে পাত্র হিসেবে পেয়ে তিনি আর টাকা পয়সাওয়ালা ছেলের খোঁজ করেননি। মেয়ের সুখে থাকলে তাই তো বড়। তখন স্বর্ণের দাম কম হওয়ায় সবুর মিয়াও টুকটাক স্বর্ণ দিয়েছিলেন নিজের স্ত্রীকে। পাপড়ির মা পাপিয়া বেগম চেয়েছিলেন সেখান থেকে কিছু গয়না মেয়েকে দিয়ে দেবেন। বাড়তি আর গয়নার প্রয়োজন পড়বে না। তবে সবুর মিয়া নিজের স্ত্রীর গয়না মেয়েকে দিতে রাজি হলেন না। তিনি বাবা হিসেবে তার মেয়েকে শখের একটা গয়না গড়িয়ে দিতে চাইলেন এবং দিলেনও। নতুন বউ দেখতে এলেই সবার নজর পড়ে যায় সেই হারখানার। অনেকেই জিজ্ঞেস করে বসে, এটা কি স্বর্ণের? পাপড়ির শাশুড়ি রাহেলা আনন্দি চিন্তিতে মাথা নাড়ায়, হ্যাঁ হ্যাঁ, হারখানা স্বর্ণের। বৌমার বাবার বাড়ি থেকে দিয়েছে। তার কে কি দিয়েছে তোমার ছেলের শ্বশুর বাড়ি থেকে? এমন কথা শুনে অমনি রাহেলার মুখখানা পাংশুটে হয়ে যায়। অন্ধকার মুখে বলে, আর বলো না,
বাপু, সব পাঠাতে একটু সময় লাগবে ওনাদের, হয়তো আসবাবপত্র বানিয়ে উঠতে পারেনি এখনো। তাই শুনে পাপড়ি অবাক হয়। ওর বাবা তো তেমন কিছুই করেনি, কোনো আসবাবপত্র তৈরি করতে তো দেয়নি বাবা। তবে চুপ করে থাকে। এমন করতে করতেই সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। যখন সব কিছু নিঝুম হয়ে যায় তখন রাহেলা আসে ছেলের ঘরে গহনাগুলো নিজের কাছে রাখতে। পাপড়ি গহনা হাতে নিয়ে 7-5 ভাবতে ভাবতে ওর শাশুড়ি আবারও বলে ওঠে, কি হলো বৌমা, গহনাগুলো খুলে দাও আমার কাছে। পাপড়ির মোটেও ইচ্ছে করছে না ওর এই শখের হারখানা শাশুড়ির হাতে দিতে। ও শুনেছে শাশুড়িরা ছেলের বইয়ের গয়না নিয়ে গিয়ে আর ফেরত দেয় না। ওর মনে ভীষণ ভয় ঢুকে যায়। মাথাটা ঘুরিয়ে একবার স্বামীর পানে তাকায়। তা দেখে রাহেলা বলে ওঠে, আশ্চর্য তো, আমি কি তোমার গয়নাগুলো নিয়ে খেয়ে ফেলবো? আরিফ, তোর বউ কি বোঝাতে চাইছে বলতো? শেষমেশ আরিফ বলে উঠল, তুমি বরং ওগুলো মায়ের হাতেই দাও। বিয়ে বাড়িতে এত লোকজন, মা গুছিয়ে গাছিয়ে রাখবে। তুমি তো এই বাড়িতে নতুন, পরে কোনো সমস্যা হলে আফসোস করতে হবে। কাল না হয় অনুষ্ঠানে আবার পড়বে। পাপড়ি কাপা হাতে ওর বাবার সারা জীবনের পরিশ্রম আর ওর স্বপ্নের হারটা তুলে দেয় শাশুড়ির হাতে। স্বামীর দেওয়া নেকলেস আর ঝুমকোটাও খুলে দেয়, মায়ের দেওয়া বালা জোড়াও। রাহেলা সব কিছু নিজের আঁচলে তুলে নেয়। ঘর ছেড়ে যাওয়ার সময় তার চোখ পড়ে পাপড়ির আঙুলে। একই বৌমা, আংটিটা তো খুলে দিলে না। আপনি নিজের আঙ্গুলের দিকে তাকান। ফের তাকায় আরিফের দিকে। আরিফ নিজেও হতভম্ব মায়ের কর্মকাণ্ডে, তবুও নিজেকে সামলে নেয়। হয়তো মা ভালোই জন্যই বলছে। আরিফ বলে উঠে, মা, ওটা না হয় থাক ওর হাতে, ওটা তো প্রথম দেখার আংটি। তাই কি হয়েছে, প্রথম দেখার আংটি কি খোলা যাবে না? বাড়িতে এত মানুষ, যদি কখনো আংটিটা পড়ে যায় অত খোঁজেও পাবে না। কারো নজরে পড়লেই তো শেষ। বাড়ির লোকজন সব কুমুক, তারপর না হয় ওটা হাতে দিয়ে রাখবে। দাও বৌমা, ওটা খুলে দাও বলেই হাত বাড়ায় পাপড়ির শাশুড়ি। লজ্জায় সংকোচে উপায় না পেয়ে পাপড়ি শেষে আংটিটাও খুলে শাশুড়ির হাতে দিয়ে দেয়। রাহেলা খুশি মনে সেখান থেকে প্রস্থান করে। আরিফ দরজাটা বন্ধ করে এসে পাপড়ির মাথায় হাত বুলিয়ে বলে, মন খারাপ করো না, কাল ওগুলো মা আবার তোমাকে নিশ্চয়ই পড়তে দেবে। এত মানুষের মধ্যে সবার নজর তোমার ওই গয়নাগুলোর ওপরে। এখন মায়ের কাছে আছে, নিরাপদে আছে। তবুও পাপড়ির ভেতরের অস্তিত্বটা যায় না যদি ওগুলো ফেরত না দেয় তখন। তবে লজ্জায় সে কথা মুখে আনতে পারে না পাপড়ি। এ বাড়িতে সবই তার অচেনা, স্বামী নামক মানুষটার সঙ্গেও পরিচয় তার আজই কেবল। তাই লজ্জায় মনের কথা মনে রেখে দিল, নিজেকে সান্ত্বনা দিল, এ বাড়িতেই তো আছে গয়নাগুলো। স্বামীর সোহাগ ভালোবাসায় পাপড়ি ধীরে ধীরে ভুলে যায় সেই অস্বস্তি। সকাল হলেই পাপড়ির ডাক পড়ে রান্নাঘরে। ওর ছোট ননদ ডাকতে এসেছে। পাপড়ির ঘুম ভেঙেছে অনেক আগেই। অবশ্য নতুন জায়গায় এসে তেমন ঘুমাতেই পারেনি। স্বামীর সঙ্গে যথেষ্ট সহজ হয়েছে সে, তবুও নতুন জায়গায় সংকোচের কারণে ঘর থেকে বের হতে পারেনি। ছোট ননদ হাফসা ডাকতে এলে ওর সঙ্গেই বের হয়। রান্নাঘরে এসে দাঁড়ালে ওর শাশুড়ি বলে, এসো বৌমা, দেখে নাও তোমার রান্নাঘর, আজ তোমাকে কিছু করতে হবে না, এমনি দেখতে ডাকলাম, কিছুক্ষণ আমাদের সঙ্গে থেকে দেখে নাও। তারপর গিয়ে তৈরি হবে বউ ভাতের জন্য। পাড়া প্রতিবেশী সবাই নতুন বউ দেখতে আসবে। আস্তে আস্তে বেলা গড়াতে থাকে, মানুষজনের আনাগোনা ও বাড়তে থাকে। পাপড়ির বড় ননদ সুমাইয়া ওকে শাড়ি পরিয়ে সাজিয়ে দিয়ে যায়। সুমাইয়া বোনদের মধ্যে বড়, আরিফের ছোট। আরিফের ছোট হলেও পাপড়ির সে বয়স তার অনেকটাই বেশি। সুমাইয়া ঘর থেকে বেরিয়ে গেল। পাপড়ির মনে মনে ভাবে, হয়তো গয়নাগুলো আনতে গিয়েছে। কিছুক্ষণ পর ওর শাশুড়ি হাতে একটা ব্যাগ নিয়ে ঢুকে। ব্যাগটা পাপড়ির হাতে দিয়ে বলে, নাও, এগুলো পরে তৈরি হয়ে নাও। এই বলে রাহেলা ঘর ছেড়ে বেরিয়ে যায়। পাপড়ি খুশি মনে ব্যাগটা খুলতেই তার মুখটা অন্ধকারে ছেয়ে যায়। বুকের ভেতরটা ধক করে ওঠে। পাপড়ি কাপা হাতে ব্যাগের ভেতরটা আবারও খুঁজে দেখে, না,
সে ভুল দেখেছে না। সেখানে তার বাবার কষ্টের টাকায় বানানো সীতাহার নেই, নেই স্বামীর দেওয়া হার, ঝুমকো, এমনকি মায়ের দেওয়া বালাগুলোও নেই। মুহূর্তের মধ্যে পাপড়ির গলা শুকিয়ে যায়, বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। সে বুঝতে পারছে না এটা কি ভুল নাকি ইচ্ছাকৃত। বাইরে থেকে শোরগোল ভেসে আসছে। নতুন বউ কোথায়? পাপড়ি আয়নার সামনে বসে থাকে স্থির হয়ে। তার চোখে পানি জমে উঠলেও সে কাঁদে না। আজ তার বৌভাত, জীবনের বিশেষ একটা দিন। সুমাইয়া সেখানে এসে পাপড়িকে মুখ কালো করে চুপচাপ বসে থাকতে দেখে বলে, আরে ভাবি, কি হলো এখানে বসে আছো যে? মা তোমাকে স্টোনের জুয়েলারি সেটটা দিয়ে যায়নি? গয়নাগুলো? আরে ভাবি, তোমার এই শাড়িটা সঙ্গে এই সেটটা বেশ ভালো মানাবে, তাই আমি নিজে মাকে বলেছি এটা দিতে। চলো রেডি হয়ে নাও, সবাই অপেক্ষা করছে। পাপড়ি আর কিছুই বলল না, তবে সারাটা বেলা ওর ভেতরটা খানিকটা অস্থির ছিল। আরিফ খেয়াল করেছে তার বইয়ের মনটা শুকনো, তবে গয়নার ধারণাটা তার ভেতরে নেই। ওসব সাংসারিক বিষয়ে এখনও সে রপ্ত করতে ব্যর্থ। বাবা নেই, মা বোনদের সেই এক আশ্রয়স্থল, সকলের সব আবদার ওর কাছে। আরও নিজেও সবার কাছে বেশ ভালোবাসা পাত্র, তাই সাংসারিক রাজনীতিতে তার কোনো জ্ঞান নেই। তার ধারণা বাবা মাকে ছেড়ে থাকায় হয়তো মেয়েটার মন খারাপ। পাপড়ির বাবা আসার সঙ্গে সঙ্গেই তাকে পাপড়ির কাছে নিয়ে যায়। বাবাকে কাছে পেয়ে পাপড়ির কান্নায় ভাত ভাঙে। একে তো বাবা মাকে ছেড়ে নতুন একটা পরিবেশে, তার উপর আবার মনের ভয়। অনুষ্ঠান শেষে যখন বাবার বাড়িতে নায়র যার জন্য রেডি হয় পাপড়ি, তখন সে আরিফকে উদ্দেশ্য করে বলে, একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আরিফ মেয়েটার দ্বিধা দেখে হাসে। সারা জীবন যার সঙ্গে কাটাবে, তার কাছে একটা কথা বলতে এত দ্বিধা কিসের মেয়েটার? পরক্ষণেই আবার ভাবে, একদম নতুন অপরিচিত একজন মানুষের কাছে তো দ্বিধা হবেই। মুখে হাসি টেনে আরিফ বলে, মেয়েদের বিয়ের পর সবচেয়ে আপন হয় তার স্বামী। তুমি আমাকে নির্দ্বিধায় যা খুশি তাই বলতে পারো। হ্যাঁ বলো, কি বলবে? আসলে বাড়িতে যাচ্ছি তো, সকল আত্মীয় স্বজন রয়েছেন, তাই বলছিলাম কি। থামলে কেন বলো? আমার গয়নাগুলো যদি এনে দিতেন মায়ের কাছ থেকে, নইলে সবাই কী ভাববে বলুন তো? ও, এই ব্যাপার? এ আর এমন কি ব্যাপার? তুমি তৈরি হও, আমি মায়ের কাছ থেকে নিয়ে আসছি। আরিফ তার মায়ের কাছে গিয়ে নির্দ্বিধায় বলে, মা, তোমার বৌমার গয়নাগুলো যদি দিতে। এখন তো আমরা যাব ও বাড়িতে। রাহিলা বেগমের মুখটা অন্ধকার হয়ে গেল, কণ্ঠে খানিকটা তেজ নিয়ে বললেন, বাবা, ছেলে আমার একদিনেই দেখি পরিবর্তন হয়ে গিয়েছে। মায়ের কাছে গয়নাগুলো তবু সে নিরাপদ মনে করছে না। মা, ব্যাপারটা এরকম নয়, আমরা ও বাড়িতে যাচ্ছি এখন, কি ও খালি যাবে? লোকে কি বলবে? কেন গতকাল দেখিনি ও বাড়ি থেকে আসার সময়? মা, তুমি রেগে যাচ্ছ কেন? তুই ঘরে যা, আমি তোর বইয়ের গয়না নিয়ে আসছি। খানিকক্ষণ পর রাহিলা তার ছেলের গড়িয়ে দেওয়া নেকলেস আর ঝুমকো জোড়া নিয়ে ছেলের ঘরে এলেন। পাপড়ির দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার গয়না। আর একটুখানি অপেক্ষা করতে পারতে, আমার ছেলেকে না পাঠিয়ে আমি অবশ্যই তোমাকে দিয়ে যেতাম। একদম খালি নিশ্চয়ই বাপের বাড়িতে পাঠাতাম না। এমন কথা শুনে পাপড়ি খানিকটা লজ্জা লাগলো, তবু সে গয়নাটা নিয়ে খুলে আবারও চমকে গেল। এখানে তার পছন্দের হারটা নেই। পাপড়ির মনে পড়ল তার এক বান্ধবীর বলা কথা, বুঝলি পাপড়ি, কিছু কিছু মেয়েদের শ্বশুরবাড়িতে সংগ্রাম করে টিকতে হয়, সবারও অবশ্য এক নয়। মুখ বুজে পড়ে থাকলে নিজের প্রাপ্যটুকু হারিয়ে ফেলতে হয়। শুরুতেই তাদের বুঝিয়ে দিতে হয় যে আমি দুর্বল নই। এই কাজটা যদি পরে করতে যাস, তখন তাদের ধারণা হবে এই তো পরের জির আসল চেহারা। বেরিয়ে আসছে আরও অনেক কিছু ভাবলো পাপড়ি, তাই ফের সে দেরি না করে বলল, মা, এখানে তো আমার সীতাহারটা নেই, বালাজোড়াও নেই। রাহিলা এবার বেশ বিরক্ত হলেন, তার রাগ লাগলো। ছেলের দিকে এক পলক তাকালেন। তার ছেলেটা তো তাদেরকে ভীষণ ভালোবাসে। বউ পেয়ে এক রাতেই কি সব ভুলে গেল। পাপড়ির দিকে আবার তাকিয়ে বললেন, তুমি তো বাড়ি নির্লজ্জ মেয়ে। তোমাকে আমি যতটুকু দিয়েছি সেটা না নিয়ে তুমি মুখে মুখে
আরও চাইছো? হারটা তো আমারই মা, ওই হারটা আমার বড় শখের। আর এই শখের বয়সে যদি সেই হারটা আপনি লকারে তুলে রাখেন তো আমি কবে পরবো বলুন তো? তাছাড়া ওই হারটা আমার বাবার এতগুলো বছরের পরিশ্রমের ফল। আমি কি তোমার হারটা খেয়ে ফেলবো? মা, আমি তো বলিনি ওই হার আগলে রাখার মতো যোগ্যতা আমার আছে। আরিফ, তুই কিছু বলছিস না কেন? হায় হায়, আমার সংসারটা এবার শেষ হয়ে যাবে। আমার ছেলেটা পর হয়ে গেল। মা, এসবের মানে কি? ওর হারটা ওকে দিয়ে দিলেই তো হয়। এখন বিয়ে চলছে, ও নতুন বউ, ওর গলায় ওই হারটা থাকবে, এটাই তো স্বাভাবিক। বিয়ে অনুষ্ঠান শেষ হলে না হয় তুমি নিয়ে যত্নে রেখো। তাছাড়া ওর হার যদি ও হারিয়েও ফেলে, সেখানে তোমার তো কোনো দায় নেই। এনেছো তো বাপের বাড়ি থেকে এই একখানা হার। আর কি এনেছো শুনি? পাশের বাড়ির কাঞ্চনের বউ আনার সময় ওর শ্বশুর একটা ট্রাক ভর্তি করে পাঠিয়েছে। কই, আমার বাড়ির উঠোনে তো একটা ব্যানও এলো না। মা, তুমি সব কি বলছো? আমরা তো বলেই দিয়েছি যে আমরা কোনো যৌতুক নেব না। তাই ওর বাবার যে টাকা দিয়ে উপহার দিতেন তা দিয়ে ওর স্বপ্নের একটা হার তৈরি করে দিয়েছেন। এখানে দোষারও কিছু দেখছি না। তোমাকে তো তাবিজ করে ফেলেছে এক রাতেই, নইলে পাড়া প্রতিবেশীর সামনে যে আমার মুখ ছোট হয়ে যাচ্ছে তা তো দেখতে। সবাই যখন জিজ্ঞেস করে বইয়ের সঙ্গে কই কোনো মালপত্র তো দেখছি না, তখন তো আমার মুখটা ছোট হয়ে যায়। আশ্চর্য মা, তুমি বলে দিলেই তো পারো যে আমরাই নেইনি ওগুলো। তাছাড়া এই এক গ্রামের কার বাড়ির বউয়ের গলার এমন একটা সীতাহার দিয়ে বাপের বাড়ি থেকে পাঠিয়েছে। তৎক্ষণাৎ বাইরে থেকে খবর এলো পাপড়ির বাবা দাদা দিচ্ছেন বাড়ি ফেরার জন্য। তাই আরিফ বলল, মা, অমন করো না, গয়নাগুলো দাও, ও পড়ুক। বিয়ের গয়না বিয়েতে পরবে না তো কবে পরবে বলো তো? রাহেলা আর কথা বাড়ালো না। এখানে কথা বাড়ালে কথা আরও বেড়ে যাবে। শেষে তিনি নিজেই ছেলের সামনে ছোট হয়ে যাবেন ভেবে বললেন, নিয়ে আসছি তোমার বইয়ের হার। সমস্ত গয়না পেয়ে পাপড়ির বুকের ভার অনেকটা কমলো। শৈলে ক্রিকিম গয়নাগুলো খুলে আসলো, গয়না পরে নিল। স্বামীকে নিয়ে বাবার হাত ধরে এগুলো শৈশবের সেই গন্তব্যে। আরিফকে নিয়ে পাপড়ি বাবার বাড়িতে দুদিন কাটালো। আরিফকে এবার তার কর্মজীবনে ফিরতে হবে, তাই পাপড়িকেও শ্বশুর বাড়িতে যেতেই হবে। আরিফ একজন প্রাইমারি স্কুলের টিচার। বিয়ে উপলক্ষে সপ্তাহখানেক ছুটি নিয়েছিল। আরিফ ঘরের বড় ছেলে, ওর বাবা নেই, তাই ওর বিয়ের সকল কাজকর্ম ওকেই করতে হয়েছে। ফলে বিয়ের আগেই ওর ছুটিগুলো অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। পাপড়ির বাবার বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে তো হবেই। দুটো দিনই স্বামীর নামক মানুষটার প্রতি কেমন যেন অদ্ভুত এক মায়া জন্মাচ্ছে, যা সম্পূর্ণ পাপড়ির অনিচ্ছায়। যাকে দুদিন আগেও চিনত না, জানতো না, তার কাছাকাছি থাকতে ভীষণ ভালো লাগে পাপড়ির। হয়তো এটাকেই বলে পবিত্র কালেমার ফজিলত। আল্লাহ নিজ হাতে প্রত্যেক জোড়া লিখে রাখেন, তাদের একে অপরের প্রতি নিজ হাতে মায়া দেন। কি অপূর্ব সেই সম্পর্ক! পাপড়ি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে ওর মায়ের কাছে গেল। মায়ের হাতে একটা ব্যাগ দিয়ে বলল, আম্মু, এখানে আমার সমস্ত গহনাগুলো আছে, তোমার কাছে আমি আমানত রেখে যাচ্ছি। ও মা, কেন? এগুলো তোর সঙ্গে রাখবি, যখন প্রয়োজন হয় এগুলো পরবি, মাঝে মধ্যে এগুলো দিয়ে সেজেগুজে স্বামীর সামনে গিয়ে দাঁড়াবি, এতে স্বামীও খুশি, আল্লাহও খুশি। আসলে আম্মু, শ্বশুর বাড়িতে আমি নতুন তো, তাই ভয় হয় নতুন পরিবেশে এতগুলো গয়না আমি সামলে রাখতে পারবো কিনা। তুমি তো বলো অলংকার মেয়েদের কত বড় সম্পদ, সবার কপালে তো আর এগুলোও জোটে না। আল্লাহ আমাকে দিয়েছেন, আর তা যদি এভাবে রাখতে না পারি তখন কি হবে বলো তো? আমি তো ভেঙে পড়বো, তাই বলছি তুমি একটু যত্ন করে রাখো। ওদিকে গিয়ে সব কিছু চেনা পরিচিত হয়ে গেলে আমি আমার কাছে এগুলো নিয়ে যাব। এগুলো নিজের সঙ্গে রাখার মনও বল পাচ্ছি না, কেমন যেন। শাশুড়ি যে ওর গয়নাগুলো নিয়েছিল, দিতে চায়নি, সেই পুরো ব্যাপারটা পাপড়ি লুকিয়ে গেল। পাপড়ি চায় না ওর স্বামী মাকে নিয়ে নিজের মায়ের মনে কোনো রকম বাজে চিন্তা ভাবনা আসুক।
একদিনেই তো আর মানুষ চেনা যায় না। পাপড়িও চিনতে পারেনি, হতে পারে ও ভুল, তখন নিজেকে ক্ষমা করতে পারবে না। তার চেয়ে বরং আরও একটু সময় যাক, দেখুক মানুষগুলোকে সময় নিয়ে। যতই হোক মানুষটা তার স্বামীর জন্মদাত্রী, একজন নারীর বিয়ের পর স্বামী তো সব। সেই মানুষটাকে যে দুনিয়ার আলো দেখিয়েছে, তাকে বাবা মায়ের সামনে ছোট করতে মোটেও ইচ্ছে হলো না পাপড়ির। পাপড়ির মা মেয়ের গয়নাগুলো সযত্নে নিলেন, মেয়ের সংসার জীবনের জন্য মন ভরে দোয়া করলেন। শ্বশুরবাড়িতে কেমন করে থাকতে হবে তারও বেশ কতগুলো উপদেশ দিলেন। পাপড়ির বিয়েতে আরিফ দিয়েছে একটা নেকলেস, যা সবসময় পরে থাকা যায় না। আমার বাবা দিয়েছেন সীতাহার, ওটা সবসময় পরে থাকা যাবে না। পাপড়ির আর কোনো স্বর্ণের চিকন চেন নেই, তাই ও একটা গোল্ড প্লেটের চেন গলায় দিয়ে নিল। এটা ও শখ করে কিনেছিল বান্ধবীদের সঙ্গে টিফিনের টাকা জমিয়ে। এরপর তৈরি হয় বাবা মায়ের থেকে বিদায় নিয়ে আরিফের হাত ধরে আবারও চলল নতুন পথে। শ্বশুরবাড়িতে যাওয়ার প্রথম মাসখানেক পাপড়ি বেশ ভালো ব্যবহার পেল সবার থেকে। সুমাইয়াও পাপড়ি শ্বশুরবাড়িতে যাওয়ার সপ্তাহখানেক পর সেও তার শ্বশুরবাড়িতে চলে যায়। সুমাইয়া চলে যাওয়ার পর প্রতিবেশী এক ভাবি এসেছিল পাপির সঙ্গে গল্প করতে। কথায় কথায় একবার সে বলেই ফেলল, একই নতুন ভাবি, আপনার বড় ননদ তো দেখছি বাড়িতে নেই, ঘটনা কি? সে তো আবার শ্বশুরবাড়ি খুব একটা যেতে চায় না। শ্বশুরবাড়িতে 2 মাস থাকলে বাবার বাড়িতে 3 মাস কাটায়। পাপড়ি অবশ্য সে কথা আমলে নেয়নি। পাড়া প্রতিবেশীর কথায় ভয় পেয়ে বা মন খারাপ করে নিজের সংসারে অশান্তি ডেকে আনার মতো বোকা পাপড়ি নয়। ওর ভাবনা, ও নিজে যদি ঠিক থাকে এবং ওর স্বামী যদি ওর ছায়া হয়ে থাকে, তাহলে আর চিন্তা কিসের। এই কদিন রাহেলা একবারও গয়নার কথা জিজ্ঞেস করেনি পাপড়িকে। খাওয়া দাওয়ায় ও তেমন কোনো ত্রুটি নেই, শাশুড়িকে সেরকম কিছুই বলছে না। প্রথম 15 দিন তো শাশুড়ির হাতে হাতে ওই টুকটাক একটু কাজবাজ করে দিত, এই যা। এরপর থেকে হঠাৎ শুরু হলো শাশুড়ির শরীর খারাপ। কি আর করার, সংসারের দায়িত্ব তো এখন পাপড়ির ওপরেই। ছোট ননদ হাফসার ব্যবহার ও বেশ মিষ্টি। সকালবেলা উঠেই মিষ্টি করে বলবে, ভাবি তোমার হাতে 1 কাপ কফি করে খাওয়াবে। নতুন বউ পাপড়ি সে কি আর না করবে, সে তো অবশ্যই খাওয়াবে। ঘণ্টাখানেক পর, ভাবি ক্ষুধা লেগেছে, আমাকে এটা খাওয়াও ওটা খাওয়াও, সন্ধ্যায় পাকোড়া ভেজে দাও। ভাবি আমার কোচিং আছে, ক্লাস আছে, আবার প্রাইভেট আছে, তুমি আমার পোশাকগুলো ধুয়ে দাও প্লিজ। এমন মিষ্টি করে বললে কি আর না বলা যায়। আস্তে আস্তে একটা একটা দিন গড়ালো, আর পাপড়ির এগুলো রুটিন হতে লাগলো। মাসখানেক পেরোনোর পরেই সকালের মিষ্টি হাওয়ায় স্বামীর সঙ্গে বসে দোদণ্ড হাসি আনন্দ বিনিময় করারও সময় নেই। সেদিন আরিফ নিজে থেকে এসে বলল, বউ তৈরি হয়ে নাও, আমরা একটু ঘুরে আসি। হুটতলা রিকশায় দুজনে হাতে হাত রেখে একটু শহরটা ঘুরে দেখব। এখনই তো সময় একটুখানি ঘোরাঘুরির, একে অপরকে বোঝার চেনার জানার। পাপড়ি খুশি মনে যখনই সুন্দর মতো বোরকা টোরকা পরে একদম রেডি হয়ে এলো। হাফসা তখন ওদেরকে দেখেই বলল, ভাবি কোথায় যাচ্ছ? আরিফ নির্দ্বিধায় বলল, তোর ভাবিকে নিয়ে একটু বাইরে থেকে হাঁটাচলা করে আসি। হাফসা অমনি বায়না ধরলো, আমিও যাব তোমাদের সঙ্গে। এই ঘন্টা খানেক আগেই মেয়েটা প্রাইভেট থেকে ফিরে ভাবিকে হুকুম করে কত কিছু বলল। এখন ক্লান্ত লাগছে, 1 গ্লাস শরবত দাও, 1 প্যাকেট নুডলস রান্না করে দাও। সন্ধ্যার আগে আর বিছানা ছাড়তে পারবো না, সন্ধ্যার পরে পড়তে বসতে হবে। এখন সেই ক্লান্ত একেবারে উদাও। আরিফের মন চেয়েছিল বইয়ের সঙ্গে একান্ত একটু সময় কাটাবে, বাড়িতে তো সেরকম হয় না ওই রাতটুকু ছাড়া। তবুও বোনের মুখের ওপর না বলতে পারল না। পাপড়ি নিজেও ভদ্রতার খাতিরে বলল, চলো। পাপড়ি ফের আগ বাড়িয়েই একটু বিদ্রূপের সুরে বলল, আমাকে একা রেখে গিয়ে কি করব, তাকেও নিয়ে যাই সঙ্গে করে, কি বলো? হাফসা হাফসা হাসতে হাসতে তার মায়ের ঘরে চলে গেল ডাকতে। আরিফ আর কিছু বলল না। ও নিজের বইয়ের মনের অবস্থা বুঝতে পারল কিনা
বোঝা দেয়। তবে ওর মনটা চেয়েছিল বউকে একা, তো বউর সঙ্গে মা বোন যাবে, আর খারাপ কি। রাহেলাও তৈরি হয়ে এলো। বিকেলের আবহাওয়ায় ছেলে মেয়েদের সঙ্গে একটু হেঁটে আসলে শরীরটা বেশ ভালো লাগবে। সুমাইয়া প্রায় মাসখানেক শ্বশুরবাড়ি কাটিয়ে আবারও এসে উঠল বাপের বাড়ি। সুমাইয়া আসার আরও সপ্তাহখানেক পেরোনোর পর হঠাৎ একদিন পাপির ঘরে এসে বলল, ভাবি, আমার ননদের দেবরের বিয়ে, তোমার সীতাহারটা একটু দেবে? আমার তো সীতাহার নেই, তোমারটা দিলে পরতাম। একদিনেরই তো ব্যাপার, তারপর তোমার হার আবার তোমাকে ফিরিয়ে দিব, একটু শখ মেটাতাম আর কি। পাপড়ি নির্দ্বিধায় বলল, ওগুলো তো আমি সঙ্গে করে আনিনি আপু, তাতে কি হয়েছে ভাবি, বিয়ে তো সেই সামনের সপ্তাহে, ভাইয়াকে বলে পাঠিয়ে দিয়ে আনাও। পাপড়ি কিছু একটা ভেবে বলল, আচ্ছা দেখছি আপু, তোমার জন্য কি করা যায়। রাতটা পাপড়ির ঠিক মতো ঘুম হলো না। সুমাইয়ার কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে বারবার। সীতাহার, ওটার সঙ্গে শুধু সোনার জড়ানো না, জড়িয়ে আছে বাবার ভালোবাসা, আদর, একরাশ স্বপ্ন। বিয়ের দিন বাবার কাপা হাতে গলায় পরিয়ে দেওয়া সেই হাতটার কথা মনে পড়তেই বুকটা হালকা ভারী হয়ে এলো। কি করা উচিত, নিজেকে প্রশ্ন করলো পাপড়ি। সকালে ফজরের নামাজ শেষে পাপড়ি বারান্দায় বসেছিল। হালকা বাতাস বইছে, অথচ তার মনটা অদ্ভুত ভারী। এমন সময় আরিফ এসে পাশে বসলো। কি হয়েছে বউ, চুপচাপ কেন? পাপড়ি একটু ইতস্ত করে বলল, তোমার সাথে একটা কথা ছিল। আরিফ এসে বলল, এত সিরিয়াসভাবে বলছো কেন, বলো না। পাপড়ি ধীরে ধীরে সব খুলে বলল। সুমাইয়ার সীতাহার চাওয়ার কথা আর ওটা আনতে বেওয়ালার ব্যাপারটা। সব শুনে আরিফ কিছুক্ষণ চুপ থাকলো, তারপর শান্ত গলায় বলল, তুমি কি দিতে চাও? প্রশ্নটা শুনে পাপড়ি একটু থমকে গেল। সে ভেবেছিল আরিফ হয়তো সরাসরি বলবে, দিয়ে দাও, ও তো আমাদের নিজেরই মানুষ, আমার নিজের আপন বোন। কিন্তু সিদ্ধান্তটা তার উপর ছেড়ে দিল। আমি বুঝতে পারছি না, একদিনের জন্য চাইছি, কিন্তু জানি না কেন মনটা সায় দিচ্ছে না। আরিফ মাথা নেড়ে বলল, যেটা তোমার মন বলে সেটাই করো, জোর করে কিছু করতে হবে না। আর একটা কথা মনে রাখবে, নিজের জিনিস নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে। সবাইকে খুশি রাখতে গিয়ে যদি নিজের মন খারাপ হয়, তাহলে সেটা ঠিক না। তুমি যা ঠিক মনে করো সেটাই করো, আমি আছি তোমার পাশে। আর একটা কথা কি জানো, স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। আজ যেমন তুমি তোমার ভেতরের কথাটা আমার সঙ্গে শেয়ার করলে, এরকম সব সময় করবে, আমিও করব। এতে আমরা সকলেই ভীষণ ভালো থাকব। পাপড়ির বুকটা হালকা হয়ে গেল, অন্তত স্বামী পাশে আছে এই অনুভূতিটা তাকে সাহস দিল। বিকেলের দিকে সুমাইয়া আবার এলো। ভাবি, কি হলো, হাতটার কথা বলেছো ভাইয়াকে? পাপড়ি মিষ্টি করে হেসে বলল, আপু, আসলে হাতটা এখনই আনাতে পারবো না, আম্মু কাছে রেখেছে নিরাপদে, পরে সুযোগ হলে নিয়ে আসবো। এইটুকু জিনিসের সঙ্গে রাখতে পারো না? নতুন বউরা তো সব গয়নাগাটির সঙ্গে নিয়েই থাকে। আচ্ছা আপু, তোমার বিয়েতে ভাইয়া কোন গয়না দেয়নি? আর তোমার নিজের ভাই দিয়েছে কিছু? আমার তো বাবা নেই, আর আমার ভাইয়ের কি আর অত পয়সা আছে যে আমাকে সীতাহার গড়িয়ে দেবে? তুমি আমাদেরকে আপন বউ করতে পারোনি ভাবি, একদিনের জন্যেই তো হাতটা চেয়েছিলাম বলে মুখ দাঁড় করে সেখান থেকে চলে গেল সুমাইয়া। সকালের সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকতেই পাপড়ির ঘুম ভাঙল। ফজরের নামাজ পড়ে ফের ঘুমিয়েছিল একটুখানি, তাতেই সময়টা যেন দ্রুত এগিয়ে গেল। আজ তার মনটা অন্যরকম শান্ত। গতকাল গভীর রাতে আরিফের সঙ্গে হাঁটতে বেরিয়েছিল। জ্যোৎস্না ভরা রাতে প্রিয় মানুষটার হাতে হাত রেখে নিরিবিলি হাঁটতে কী যে আনন্দ, তা পাপড়ি গত রাতে অনুভব করেছিল। সবার থেকে লুকিয়ে লুকিয়ে গিয়েছিল, মনে হয়েছিল যেন নতুন নতুন প্রেম করছিল লুকিয়ে লুকিয়ে। কী যে আনন্দ, কী যে শান্তি। কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাহিলার চড়া গলা শুনতে পেল বাইরে থেকে। সংসারে সবার ফরমায়েশ কাটতে কাটতে জীবনটাই শেষ হয়ে গেল। পাপড়ি আর দেরি না করে দ্রুত চলে গেল শাশুড়িকে সাহায্য করার জন্য। রান্নাঘরে ঢুকতেই রাহেলার কণ্ঠ, এই
যে বৌমা আজ এত দেরি হলো কেন উঠতে? এটা তোমার বাবার বাড়ি নয় যে বেলা অবধি ঘুমিয়ে থাকবে। এখানে তোমার কিছু দায়িত্ব আছে। পাপড়ি একটু চমকে গেল। এতদিন তো এমন করে বলেনি। কষ্ট নেবেন না আম্মা, আজ একটু দেরি হয়ে গেছে। সংসার করতে হলে এসব অভ্যাস বদলাতে হবে। কথাগুলো খুব কঠিন না হলেও আগের মিষ্টি ব্যবহারের সঙ্গে মিলছিল না। পাপড়ি চুপ করে কাজ করতে লাগলো। কিছুক্ষণ পর রাহেলা বলল, শুনলাম সুমাইয়া নাকি তোমার কাছে তোমার গলার বড় হারটা চেয়েছিল। তুমি নাকি ওটা রেখে এসেছো বাবার বাড়িতে। তোমার কাছে ওটা আছে বলেই তো আমার মেয়েটা একটু শখ করেছে। সেটাও তুমি দিতে চাইছো না। সেদিন তো খুব বড় মুখ করে বলেছিলে তোমার জিনিস তুমি নিজে রাখতে পারো। তা আমার কাছে থাকলে আমি খেয়ে ফেলতাম নিশ্চয়ই। নিজের মায়ের কাছে রেখে এসে তো সেটাই বোঝাতে চেয়েছো। তুমি আমাকে এত অপমান না করলেও পারতে বৌমা। আমার ছেলে তোমাকে যে গয়নাগুলো দিয়েছে সেগুলো ওকে দিও। ওগুলো পরেই না হয় ও বিয়েতে যাবে। আশা করি তাতে তোমার কোনো সমস্যা হবে না। এখন আবার বলো না যে ওগুলোও তুমি রেখে এসেছো। মনে রেখো ওগুলো আমার ছেলের টাকার গড়া গয়না। পাপড়ি তার শাশুড়ির কথায় উত্তরে কিছুই বলল না। চুপচাপ হাতের কাজ সরতে লাগলো। সকাল গড়াতে না গড়াতেই হাফসা এসে হাজির। ভাবি, আজকে আমার জন্য সেমাই বানাবে? খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, বানাচ্ছি। আর শোনো, আমার একটা ড্রেসও ধুয়ে দিও। আজকে কোচিং আছে। পাপড়ি মাথা নেড়ে সব মেনে নিল। দুপুরের দিকে সুমাইয়া আবার এলো, মুখে হালকা বিরক্তির ছাপ। ভাবি, তুমি কি সত্যি হারটা আনাচ্ছ? না, খুব শখ হয়েছিল তোমার সীতা হারটা পরে দেখার। ওটা দিতে না পারলে তুমি বরং ভাইয়ার দেওয়া নেকলেসটা দিও। আমার নেকলেসটার সঙ্গে ওটা পরলে খুব ভালো লাগবে। আশা করি আমার ভাইয়ের দেওয়া জিনিসে আমার একটু হলেও অধিকার আছে। আর হ্যাঁ ভাবি, তোমার বৌভাতে তো ভাইয়া একটা শাড়ি আর লেহেঙ্গা দিয়েছিল। তুমি তো সেদিন লেহেঙ্গাটা পরেছিলে। শাড়িটা এখনও ভাঙোনি। ওটাই আমাকে দিও। অযথা টাকা খরচ করে আরও একটা নতুন শাড়ি কিনবো না। তুমি তো আমার ভাবি বোনের মতো। তাহলে বোন পড়বে। আশা করি এতে তোমার কোনো আপত্তি থাকার কথা না। কিন্তু আপু, আমি তো শুনেছিলাম আপনার ভাই ওটা আমার জন্য আলাদা করে শখ করে কিনেছিল। তোমাকে কে বলল এই কথা? যে কিনেছে সেই বলেছে। সুমাইয়া মনে মনে ভয়ঙ্কর এক বেংসি কেটে বলল, হ্যাঁ, কি প্রেম! মুখে বলল, ভাবি তোমার মনটা এত ছোট কেন বলো তো? আমি কি তোমার শাড়িটা ছিঁড়ে ফেলবো? সেটা একদিন পরতেই তো চেয়েছি। আমারও তো ননদ আছে কই, আমি তো তাদের সঙ্গে এমন করি না। পাপড়ির মনে মনে ভীষণ অসহ্য লাগলো। সেদিন আরিফ নিজেই গল্প করেছে ওই শাড়িটা আমি তোমার জন্য আলাদা করে কিনেছি, কিন্তু ওইটা পরলে তোমাকে ভীষণ মিষ্টি লাগবে। হঠাৎ একদিন শাড়িটা একান্তে পরে সেজেগুজে আমার সামনে বসে থাকবে। আমি তোমাকে মন ভরে দেখব। পাপড়ি মনে মনে ঠিক করলো স্বামীর এমন আবদারের শাড়ি সে কখনই কাউকে দেবে না। পাপড়ি হাসতে হাসতে মজার ছলে সুমাইয়াকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনি না সেদিন বলেছিলেন দুলাভাই আপনাকে রানীর মতো করে রাখে? আমার শাড়িগুলোর চেয়েও দামি দামি শাড়ি আপনার আলমারিতে আছে। তাহলে আপনি আমার শাড়ি নিতে চাইছেন ভাইয়া? রাগ করবে না? আশ্চর্য, ভাবির শাড়ি নিব, এতে রাগ করবে কেন? আচ্ছা ঠিক আছে আপু, আমার আরও একটা নতুন শাড়ি আছে, সেটা তোমাকে ভালো মানাবে। আমি বরং তোমাকে সেটা দিব। সুমাইয়া খুশি হয়ে বলল, ঠিক আছে, দুটোই দিও, দরকার হলে পরবো, নইলে আবার ফেরত দিয়ে যাব। এমন কথা শুনে আশ্চর্য হলো পাপড়ি। ওই শাড়িটা দিবে না বলে অন্যটার কথা বলল, অথচ দুটোই চাইছে সে। আর ভাইয়ার দেওয়া গয়নাগুলো আনিও কিন্তু বলে সেখান থেকে প্রস্থান করলো সুমাইয়া। পাপড়ি ব্যাপারটা আরিফের থেকে লুকালো না, সবটা খুলে বলতে আরিফ হতভম্ব। ভাবলো তার মা বোন এগুলো কী শুরু করলো। সুমাইয়ারও তো গয়না আছে, মায়ের তো তা অজানা নয়। তাও কেন বারবার ওর বইয়েরগুলো চাইছে? কয়দিন আগে ওর এক বন্ধুর বলা কথা মনে পড়ে গেল। তার বইয়ের অল্প স্বল্প কিছু গয়না ছিল যা তার বোন নিয়ে
বছর 2 হলো আর দেয়নি। তা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তাও এখনও গয়নাগুলো পায়নি। নিজের মা বোনের ওপরে এমন সন্দেহ করতে ইচ্ছে হচ্ছে না আরিফের। তবুও ওদের তো গয়না আছে, শুধু পাপড়ির মতো বড় একটা হার নেই। তাতে কি হয়েছে, যা আছে তাতেই তো হয়। আজ একদিন নিলে কাল আবারও নিতে ইচ্ছে করবে। ছোটোখাটো জিনিস চাইলেও হয়তো এমন এমন জিনিসগুলো যা চাইলেই দেওয়া যায় না। বউকে বলল, তুমি চিন্তা করো না, আমি কথা বলবো ওর সাথে। পাপড়ি কিছু একটা ভেবে বলল, কিছু মনে না করলে একটা কথা বলতাম। হ্যাঁ বলো। আসলে আমার শখের জিনিসগুলো আমার কাউকে দিতে ইচ্ছে করে না। সেগুলো যদি নিজের কাছের থেকে নষ্ট হয় তাহলে ততটাও আফসোস হবে না যতটা অন্যের কাছ থেকে হলে হবে। আপু যেহেতু সীতাহার পরার শখ, তুমি বরং কাল খুঁজে দেখো একই ডিজাইনের সিডি গোল্ড বা গোল্ড প্লেটের সীতাহার পাও কিনা। এতে আপুর শখও পূরণ হবে। আমারও খারাপ লাগলো না। আরিফ সাইদ জানিয়ে বলল, ঠিক আছে, দেখি কি করা যায়। পরদিন ভোর হতেই সুমাইয়া পাপড়ির কাছে এসে আবারও মনে করিয়ে দিয়ে গেল, ভাবি মনে করে গয়নাগুলো আনিয়ে দিও কিন্তু। পাপড়ি হেসে জবাব দিল, আপু তুমি বিয়েতে যাওয়ার আগ মুহূর্তে হলেও গয়না পেয়ে যাবে। পাপড়ি কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে পাপড়ির কানে এলো শাশুড়ির মিষ্টি গলা, সুমাইয়া বৌমাকে কাজে সাহায্য কর, মেয়েটা একা হাতে সব দিক সামলাচ্ছে। পাপড়ি ভারী অবাক হলো। গত 2 দিন শাশুড়ি তার সঙ্গে ভালো করে একটি কথাও বলেনি, আজ হঠাৎ করে ভারী মিষ্টি কথা বলছে। সেই প্রথম দিনের মতো। তবে মুখে কিছু বলল না। পাপড়ি এতটা অবুঝ নয়। হাফসার বোরকাটা ভেজা, গতকাল বিকেলে কোচিং থেকে এসেই পাপড়ির হাতে দিয়ে বলেছিল, ভাবি বোরকাটা ভীষণ নোংরা হয়ে গেছে, কাল এটা পরে যাওয়ার কোনো উপায় নেই, তুমি একটু ধুয়ে দাও প্লিজ। সারাদিন ক্লাস করে কোচিং করে এসে এখন আর একটু ইচ্ছে করছে না। পাপড়ি হাফসার দিকে তাকিয়ে মিষ্টি করে বলল, আমি আজ অনেকগুলো কাপড় ধুয়েছি, তোমার ভাইয়ার, আমার, আমার সারাদিন অনেক কাজ বাজেও করেছি, তাই এখন আর ওটা ধুতে ইচ্ছে করছে না, তুমি রেখে দাও, আমি কাল না হয় ধুয়ে দেব। ভাবি আমার এই বোরকাটাই একটু দামি, কাল কলেজে অনুষ্ঠান আছে, সবাই কত ভালোভাবে আসবে, আর আমি যদি আমার নর্মাল বোরকা পরে যাই তাহলে কেমন লাগবে বলো তো। আমার অন্যগুলো একদম নর্মাল, একটু দাও না ভাবি। তখনই রাহেলা পিছন থেকে খেকিয়ে উঠে বলল, নিজের কাজ নিজে করে নিতে পারিস না? সে কি তোর আপন পরের বাড়ির মেয়ে, সে তোর এত কাজ কেন করবে? কথাটা শুনে একবার শাশুড়ির মুখ পানে চেয়ে পাপড়ি বোরকাটা নিয়ে বলল, দাও ধুয়ে দিচ্ছি। বাড়ি পুরো বোরকাটা সে রাতে আর শুকায়নি। ভোর হতেই হাফসার চিৎকার, বোরকাটা নিশ্চয় তুমি অনেক দেরি করে ধুয়েছো ভাবি, এখন আমি কি পরে কলেজে যাব? বোরকাটা একটুও শুকায়নি, আমি তো তখনই ধুয়েছিলাম। হাফসা, হাফসা চিৎকারে আরিফও ঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে, এমন করে চিৎকার করছিস কেন? আর ভাবির সঙ্গে কিভাবে কথা বলছিস? ভাইয়ের কথা শুনেই হাফসার চোখে পানি জমলো। বলল, ভাবি আসতে না আসতেই আমরা তোমার পর হয়ে গেছি। সবার ভাবিকেই তো দেখি ননদের কাপড় ধুই, এটা করে দেয়, ওটা করে দেয়, আর আমি তেমন কিছুই তো ভাবিকে দেই না, বলি না, শুধুমাত্র বোরকাটা দিয়েছিলাম ক্লান্ত বলে, সেটাও ভাবি দেরি করে ধুলো, আর আমি একটু বললাম বলেই তুমি রাগ দেখাচ্ছ আমায়। হাফসার কথা শুনে পাপড়ি ব্রুজোরা টান টান হয়ে গেল। ওকে দিয়ে কিছু করাই না ভেবে ভীষণ অবাক হলো। একবার পাপড়ির একটুখানি শরীরটা খারাপ ছিল বলে সে 2 দিন হাফসার কাপড় ধোয়নি। পরের দিন দেখে 3 দিনের কাপড় এক বালতির ভেতরে জমা হয়ে রয়েছে, আর সেগুলো পাপড়িকেই ধুইতে হয়েছে। অগোছালো নোংরা কোনো কিছুই পাপড়ির পছন্দ নয়। পাপড়ির মা নিজেও বেশ পরিপাটি গোছানো। পাপড়িরও সেই মায়ের মতোই কোথাও অগোছালো নোংরা দেখলে নিজে গুছিয়ে ফেলে, নইলে ওর গা গিন গিন করে। তা দেখে পাপড়ির শ্বশুরবাড়ির কেউই এখন আর গাছে হাত দেয় না, হয়তো তাদের ধারণা করার মানসতা আছে। পাপড়ি এসব ভাবলো, তবে মুখে কিছু বলল না। আরিফ হাফসাকে বলল, তোকে তো আমি একটা বোরকা কিনে দেইনি, আমার তো মনে পড়ে তোর যখন কোনো বোরকা পছন্দ হয়েছে তখনই কিনে দিয়েছি।
তাহলে এখন একটা বোরকা ভেজা, তাই অন্যটা পরে যা। অন্যগুলো তো পুরাতন হয়ে গিয়েছে, এখন নতুন বোরকাটা সেটাও ভেজা। আমি ক্লাসে পুরাতন বোরকা পরে যাই না, এখন আবার অনুষ্ঠানে পুরাতন পরে যাব। দেখেছো মা, ভাইয়া এখন আর আমাকে একটু ভালোবাসে না। রাহেলা খানিকটা অন্য সুরে বলল, বিয়ের পর ছেলেরা একটু অন্যরকম হয়ে যায়। মা, এটা তুমি বলতে পারলে? বিয়ের পরে আমি অন্যরকম হয়ে যাইনি, তোমাদের মন বদল হয়ে গেছে। এমনই যদি হওয়ার ছিল তাহলে আমার বিয়ের জন্য এত অস্থির হচ্ছিলে কেন? তোমরা আসলে চাওটা কি বিয়ে করে একটা কাজের লোক নিয়ে আসি, তার প্রতি আমি কোনো মায়া মহব্বত না দেখাই, সে ঘরের সমস্ত কাজ করে দিক রবটের মতো, বিনিময়ে তাকে 3 বেলা খাবার দিই, এই তো চাও তোমরা? রাহেলা চোখে পানি এনে ছেলেকে বলল, এত বড় কথা তুই বলতে পারলি বাবা? বউয়ের সামনে নিজের মাকে কিভাবে বললি তুই? মা প্লিজ, হাফসা তো একটু আগে বললো ও নাকি পাপড়িকে দিয়ে কোনো কাজ করায় না, অথচ আমি দেখতে পাই মেয়েটা দিনরাত শুধু এই কাজ ও কাজ করেই যায়। রাহেলা চেঁচিয়ে বলল, ঠিক আছে, ওকে আর কাজ করতে হবে না, কালকে থেকেই ওকে সাজিয়ে রাখিস নিজের ঘরে। মেয়ের দিকে তাকিয়ে বলল, এই যে আপনি, বাপ নেই তার, আবার অত শখ কিসের? হ্যাঁ মা, বাবা মারা যাওয়ার পর আজ পর্যন্ত আমি তোমাদের কোনো শখটা পূরণ করিনি, সেটা বলো। তবুও তুমি এই এক কথা বলে চলেছ, আমার বিয়ের পর থেকে দূর অশান্তি যত সব বলে চলে যায় নিজের ঘরে। এতক্ষণ পর সুমাইয়া মুখ খুলল, বলল, হয়েছে এবার সবাই থামো, তোমরা নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করলে হয় বলতো? এরপর মায়ের কানে কানে কিছু একটা বলল সুমাইয়া। রাহেলা তাৎক্ষণিক নিজের মুখটা নরম করে ফেলল, পাপড়ির মাথায় হাত বুলিয়ে বলল, কিছু মনে করো না মা, বয়স হয়েছে তো তাই হুটহাট রেগে যায়, নিজের মা মনে করে ক্ষমা করে দিও মা। পাপড়ি ভদ্রতা দেখিয়ে বলল, না না আম্মা, এমন করে বলবেন না। হাফসাকে বলল, তুমি কাল বোরকাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি ধুয়েছিলাম, তবু শুকায়নি, এখানে আমার কি দোষ ছিল বলো তো? সুমাইয়া বলল, আমার বোরকাটাও তো পুরাতন, তেমন একটা নতুন নয়। ভাবি, তুমি বরং তোমার নতুন বোরকাটা হাফসাকে দাও, ও না হয় অনুষ্ঠান শেষে এসে তোমাকে বোরকাটা দিয়ে দিবে। এবার হাফসার মন খুশিতে চকচক করে উঠল। ও বলল, ভাবি, ভাবি প্লিজ দাও না তোমার বোরকাটা। পাপড়ি হেসে বলল, সেটা শুরুতেই বললেই হতো, এত ঝামেলা করার তো কোনো দরকার ছিল না। বলে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল নিজের ঘরে। বোরকাটা এনে দিতে হবে তো। আফসার হাতে বোরকাটা দিয়ে বলল, আসলে আমার ব্যবহৃত জিনিস আমি কাউকে দিতে পছন্দ করি না, এটা আমার একটা বদ অভ্যাস বলতে পারো। তবে কেউ যদি আমার কাছে তার কোনো পছন্দের জিনিস চায় তবে সেটা আমি দেওয়ার আপ্রাণ চেষ্টা করি। আর হ্যাঁ, এটা তোমার ভাইয়ার দেওয়া প্রথম বোরকা, আমার বিয়ের বোরকাটা একটু যত্নে রেখো। হ্যাঁ হ্যাঁ ভাবি, আমি খুব যত্ন করে পরবো, আবার এসে তোমার হাতে তুলে দেব। পাপড়ির যদিও দিতে ইচ্ছে করছিল না, তবুও দিতে হলো। পাপড়ি ভাবলো একেই বোধ হয় বলে শ্বশুর বাড়িতে এসে মানিয়ে নেওয়া, স্যাক্রিফাইস করা। পাপড়ি নিজের ব্যবহারের জিনিস কাউকে দিতে পছন্দ করে না, এই জন্য কাজিন মহলেও কম কথা শোনেনি, তবু এটা ওর অভ্যাস। আরিফের আজ ঘরে ফিরতে ফিরতে রাত 10টা পেরিয়েছে। সন্ধ্যার পর তার একটা টিউশন আছে, আজ একটু অন্য কাজ পড়ে গিয়েছিল বিদায় বেশ ঘন্টাখানেক দেরি হয়ে গেল। নিজের ঘরে লাইট বন্ধ করে ঘর অন্ধকার করে বসে আছে পাপড়ি। আরিফ তা দেখে বাড়ি অবাক হয়। আরিফ লাইট অন করে দেখে পাপড়ি মাথার উপরে হাত দিয়ে শুয়ে আছে। কাছে গিয়ে পাপড়ির মাথার পাশে বসে কপালে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার বউ, শরীর খারাপ লাগছে? পাপড়ি উঠে বসে, ওর মুখটা অন্ধকার, তা দেখে আরিফ ভীষণ চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, বেশি খারাপ লাগছে? তুমি আমাকে একটু ফোন করে জানাবে তো, আমি আরও আগে চলে আসতাম। পাপড়ি উঠে বসে আরিফের বুকে মাথা এলিয়ে দেয়, বলে, শরীর ঠিক আছে, মনটা একটু খারাপ। আরিফ পাপড়ির মুখটা তুলে বলে, কি হয়েছে বলো আমাকে? তেমন কিছু না, মনটা একটু খারাপ লাগছে। তুমি যাও, গিয়ে আগে ফ্রেশ হও, আগে বলো তোমার কি হয়েছে, কেন মন খারাপ, আর আগে তোমার মন ভালো করি, তারপরে যাব।
পাপড়ি কোনো ভনিতা ছাড়াই বলল, তুমি আবার রাগ করো না জানো, আসলে সকালে হাফসাকে আমার বোরকাটা দিয়েছিলাম, ওটা ও ছিঁড়ে ফেলেছে। তোমার প্রথম দেওয়া বিয়ের বোরকা, তাই মনটা একটু খারাপ লাগছে। আরিফের রাগ লাগলো, ও উঠে যাচ্ছিল হয়তো বোনকে কিছু বলার জন্য, তবে পাপড়ি আরিফের হাত ধরে আটকে দিল, বলল, প্লিজ এখন গিয়ে ওকে বকাঝকা করো না, ঝামেলা করো না, তাহলে তো আমি আর আমার বোরকাটা আগের মতো করে ফিরে পাবো না। তাই বলে ও সামান্য একটা বোরকা ঠিক করে রাখতে পারবে না? অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। হ্যাঁ, ওর তো আরও বোরকা ছিল, সেগুলো থেকে একটা পড়ে যেতে পারতো, অথচ তোমার বোরকাটা নেওয়ার জন্য অস্থির ছিল। আরিফের মনে পড়ল সেদিনের কথা, বিয়ের শপিং করায় শেষে বাড়িতে এসে বোরকাটা হাফসার ভীষণ পছন্দ হয়েছিল। হাফসা তো বলেই ফেলেছিল ওই নতুন বোরকাটা ওকে দিতে, আর হাফসার বর্তমান ভালো যে বোরকা আছে সেটা বইয়ের লাগেজে দিয়ে দিতে। তা শুনে আরিফ কঠোরভাবে বলেছিল, এটা কেমন কথা, নতুন বইয়ের জন্য শপিং করা হয়েছে, এখানে সব কিছু নতুন হওয়া দরকার, আর তুই বলছিস তোর পুরাতন বোরকাটা দিতে। আশ্চর্য, তোকে তো আমি এই পর্যন্ত কম বোরকা কিনে দেইনি, অথচ তুই এই বোরকাটাও চাচ্ছিস। রাহিলা বলেছিল, তো কি হয়েছে, ওর বোরকাটাও তো নতুন, এটা পছন্দ হয়েছে, নিলে সমস্যা কি, তাছাড়া ওরা কি আর জানবে, তাই বলে নতুন বইয়ের জন্য আনা বোরকা ওকে দিয়ে ওর পুরাতনটা নতুন বউকে দেব? আচ্ছা মা, তোমরা এটা কি বলছো বলো তো, ওকে তো আমি আজ পর্যন্ত একটা দুটা বোরকা দেইনি, যথেষ্ট কিনে দিয়েছি। সুমাইয়া অবশ্য সমাধান করে বলেছিল, ভাবি তো আমাদের বাড়িতেই থাকবে, প্রয়োজনে না হয় একদিন পরে মনের আশা পূরণ করিস। আরিফ অবশ্যই তার বিপরীতে আর কিছু বলেনি। সেদিনের ওই ব্যাপারটা ওর মনের ভীষণ খারাপ হয়েছিল, মন মানসিকতা অন্যরকম হয়ে গিয়েছিল। গতকাল বোরকাটা দেওয়ার সময় আরিফ কিছু বলেনি, ভাবির বোরকা ননদ পড়বে, এ আর এমন কি ব্যাপার। তবে বিয়ের জিনিস মেয়েদের একটু বেশি শখের হয়, সেটা ছিঁড়ে ফেলাই মন খারাপ করাটা অস্বাভাবিক কিছু নয়। পাপড়ি আরিফের হাত দুটো ধরে বলল, প্লিজ রাগারাগি করো না, এতে ঝামেলা বাড়বে, বই কমবে না। ঠিক আছে, ওকে কিছু বলছি না, তুমি এরপর থেকে নিজের জিনিসগুলো যত্নে রেখো নিজের কাছে। কালকে তোমার জন্য একটা নতুন বোরকা নিয়ে আসবো। ভোর হতেই পাপড়ির ফোনে একটা কল আসলো। ওর এক বান্ধবীর ছেলের জন্মদিন, 1 বছর পূর্ণ হয়েছে, তাই প্রথমবার জন্মদিন উদযাপন করবে। যদিও পাপড়িরা এসব কখনো করে না, ওর বান্ধবী ওকে খুব করে দাওয়াত করেছে, খুব কাছের বান্ধবী, তাই না গেলে ভীষণ মাইন্ড করবে। জামাইসহ প্রথমবার দাওয়াত দিয়েছে, না গেলেও কেমন দেখায়, তাই পাপড়ি আরিফের থেকে অনুমতি নিয়ে হ্যাঁ বলে দিয়েছে। বিকেলের দিকে যাবে বলে দিয়েছে। বাড়ির সব কাজকর্ম করে গোছগাছ করে বিকেলেই রওনা হওয়ার জন্য তৈরি হয় পাপড়ি। এখানে থাকা একটা বোরকা ছিল, সেটা ছেঁড়া, আগের বোরকা একটাও নিয়ে আসেনি, ওগুলো সব বাবার বাড়িতে। পাপড়ির নিজের জিনিস কাউকে দেওয়া পছন্দ নয়, আবার অন্যের জিনিস পরাও পছন্দ নয়, তবে এখন উপায় না পেয়ে গেল বড় ননদের কাছে। আপু, তোমার বোরকাটা ধোয়া? হ্যাঁ ভাবি, ধোয়া কেন, বোরকাটা একটু দেবে আমাকে? আসলে আমার বোরকাটা তো কাল ছিঁড়ে ফেলেছে, হাফসা দেখলেই তো। আজকে আমার এক বান্ধবীর বাসায় দাওয়াত, তাও তো জানো, এখন যাব কি পরে বলো তো? তোমার বোরকাটা একটু দাও না, পরে যাই, আবার এসে ধুয়ে দেব। আসলে ভাবি, ওটা ধুয়ে আয়রন করে সুন্দর করে রেখে দিয়েছি, জানোই তো 2 দিন বাদেই আমাকেও বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, তাই এখন তো দিতে পারবো না ভাবি, কিছু মনে করো না। পাপড়ি কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলো সুমাইয়ার দিকে, এরপর চলে গেল সেখান থেকে। হাফসার বোরকাটাও গতকাল নিজ হাতে ধুয়ে দিয়েছিল, তাই ওখানে গিয়ে বলল, হাফসা, তোমার বোরকাটা একটু দাও তো, কাল যেটা ধুয়ে শুকিয়ে রেখে গিয়েছি, আমি একটু পরে ঘুরে আসি, এসে আবার না হয় ধুয়ে দেব। কিন্তু ভাবি, বৌমা, তুমি বরং ওকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও, অনুষ্ঠানে যাচ্ছ, ও একটু ঘুরে আসুক। পাপড়ি অবাক হয়ে তাকায় ওর শাশুড়ির দিকে, ও যাচ্ছে ওর বান্ধবীর বাড়িতে, যেখানে ওকে আর ওর হাজবেন্ডকে দাওয়াত দিয়েছে, সেখানে ওকে নাকি ননদকেও নিয়ে যেতে হবে। হ্যাঁ ভাবি, আমিও যাই তোমাদের সঙ্গে, আর আমি গেলে তো
আমার ওই বোরকাটা লাগবে। ওদের দুজনের দিকে তাকিয়ে পাপড়ি বলল, আমার মনে হয় যাওয়া হবে না। হাফসাকে বলল, তুমি না বললে? একটু আগে ভীষণ টায়ার্ড, বিশ্রাম করো বলে নিজের ঘরে চলে গেল। হাফসা বলল, দেখলে মা, আমি যেতে চাইছি বলে এখন আর নাকি যাবে না। কিছুক্ষণ পর আরিফ ঘরে এসে বলল, কি গো বউ, রেডি তুমি? আমাদের যাওয়া হচ্ছে না। আরিফ অবাক হয়ে বলল, কেন, কি হয়েছে? আসলে আমার তো এখানে বাড়তি কোনো বোরকা নেই। বোরকা ছাড়া তো আমি চলাচল করি না, আর করতেও পারবো না। আপুর কাছে চাইলাম, সেও দিল না। দুদিন বাদে তার বিয়ে অনুষ্ঠান আছে, যদি নষ্ট হয়ে যায়। হাফসার কাছে চাইলাম, সে বলল সে ওই বোরকাটা পরে আমাদের সঙ্গে যাবে। আর আমার আগের বোরকাগুলো সব বাবার বাড়িতে রেখে এসেছি, এখন তো আর যাওয়ার উপায় নেই। পাপড়ির কথা শুনে আরিফ বোনদের জন্য ভীষণ লজ্জা পেল, আবার অনেক কিছু বুঝলো যেগুলো বোঝার দরকার। আরিফ একটা শপিং ব্যাগ পাপড়ির হাতে দিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হও। ব্যাগ খুলে তার ভেতরে সুন্দর একটা বোরকা দেখে অবাক হয় পাপড়ি, সাথে ভীষণ খুশি হয়। বলে, তুমি এটা এখন আনতে গিয়েছিলে তো কি করব? কালকে আমি দেখলাম তোমার বোরকাটা ছিঁড়ে গেছে, সকালে দাওয়াত পেলাম, তো তুমি কি পরে যাবে সেটা কি আমার মাথায় নেই? যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। দুজনে সুন্দর করে তৈরি হয়ে বের হয়। আরিফ যাওয়ার সময় মাকে ডেকে বলে, মা, আমরা বেরোচ্ছি, তোমরা রাতে খাওয়া দাওয়া করে সব কিছু গোছগাছ করে রেখো, আমাদের আসতে হয়তো খানিক রাত হবে। ও মা, বোমা তো বলে যাবে না, এখন আবার কোথায় যাচ্ছিস? যাবি যখন নিজের ছোট বোনটা কেউ নিয়ে যা সঙ্গে করে। না মা, ওর পড়াশোনা আছে, ও পড়াশোনা করুক, আমরা বেরোচ্ছি বলেই আর 1 মিনিট না দাঁড়িয়ে পাপড়ির হাত ধরে হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। পিছনে ফেলে যায় মনে মনে রাগ পুষে রাখা হতভম্ব এক নারীকে। দুদিন কেটে যায় অনায়াসেই। সেদিন হাফসাকে না নেওয়ার হাফসা পাপড়ির সঙ্গে তেমন একটা কথাই বলে না। হয়তো ভাবছে ও কথা না বললে পাপড়ির বিশাল কিছু হয়ে যাবে এবং সে নিজে থেকে এসে ওর সঙ্গে কথা বলবে, ওর মান ভাঙবে। তখন ও আচ্ছা মতো দুই একটা কথা বলে দিবে। তবে পাপড়িও আগ বাড়িয়ে তেমন কোনো কথা বলতে যায় না। এটা অবশ্য পাপড়ির কোনো লস হচ্ছে না, বরং ভালোই হচ্ছে। কাল ভোরে সুমাইয়া যাবে, রাতে একবার এসেছিল গয়নাগুলো নিজের কাছে গুছিয়ে রাখার জন্য। পাপড়ি বলল, কাল সকালে একেবারে নিয়ে বেরিয়েন, আমার কাছে আছে আপাতত, আপনি সকালবেলা যাওয়ার সময় আপনার হাতে তুলে দেব। সুমাইয়া আর কিছু বলেনি, ভোরে সে তৈরি হয়ে রওনা হলো। আগামীকাল বিয়ে, আজকে যেতে হবে। পাপড়ি ওর হাতে ব্যাগটা বুঝিয়ে দিল, বলল, শাড়ি আর হারটা আবার আমাকে এসে ফেরত দিবে আপু। আপনার ভাইয়ের দেওয়া নেকলেস নয়, আপনাকে সীতাহার দিয়েছি, আপনার নেকলেসের সঙ্গে এটা পরবেন। আর হ্যাঁ আপু, মনে করে সময় মতো ফেরত দিবেন, কিন্তু আমি এ মাসে আর ফিরবো না ভাবি, ওখান থেকে শ্বশুর বাড়িতে যাব, সামনের মাসে তোমায় দিয়ে যাব। পাপড়ি আর হাফসার সম্পর্কটা যেন ঠান্ডা আগুনের মতো, বাইরে শান্ত, ভেতরে জ্বলছে। পাপড়ি নিজের মতোই থাকছে। পাপড়ি এসব নিয়ে খুব বেশি মাথা ঘামায় না, কারোর সাথে অযথা কথা বাড়াচ্ছে না, আবার নিজেকে গুটিয়েও নিচ্ছে না। সে বুঝতে পারছে জোর করে কোনো সম্পর্ক ভালো রাখা যায় না। আরিফের সাথে তার ছোট্ট পৃথিবীটাই তার কাছে যথেষ্ট, এমনটা ভাবলেও তার মনের ভেতর কোথাও একটা কিন্তু থেকে যায়। ইচ্ছে করে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে, এমনটা করতে গেলে সকল স্যাক্রিফাইস পাপড়িকে একার করতে হয়। সকালবেলা রান্নাঘরে কাজ করছিল পাপড়ি। রাহেলা এসে একটু গম্ভীর গলায় বললেন, বৌমা, ডালটা একটু দেখে দাও তো, নুন কম হয়েছে মনে হচ্ছে। পাপড়ি চুপচাপ এগিয়ে গিয়ে নুন ঠিক করে দিল। সে আগের মতো একবারে কথা বলছে না। রাহেলাও সেটা লক্ষ্য করছেন, কিন্তু কিছু বলছেন না। তার ভেতরে কোথাও একটা অস্বস্তি কাজ করছে। ছেলের পরিবর্তনটা তিনি স্পষ্টই বুঝতে পারছেন। এর মধ্যেই হাফসা এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে বলল, মা, আজকে আমি বাইরে যাব একটু। রাহিলা জিজ্ঞেস করলেন, কোথায়? বন্ধুর বাসায়। পাপড়ি একবার তাকালো, তারপর আবার নিজের কাজে মন দিল। হাফসা সেটা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। আগের মতো ভাবিকে জ্বালালো না বা কথা শোনানোর সুযোগ পাচ্ছে না।
দুপুরে খাওয়ার সময় আরিফ বাড়ি ফিরল। আজকে একটু তাড়াতাড়ি এসেছে। টেবিলে বসে চারপাশে তাকিয়ে বুঝতে পারল পরিবেশটা এখনও ঠান্ডা। কী ব্যাপার, সবাই এত চুপচাপ কেন? হালকা হাসি দিয়ে বলল সে। কেউ তেমন কিছু বলল না। পাপড়ি শুধু খাবার বাড়িয়ে দিল। খাওয়ার পর আরিফ নিজের ঘরে গিয়ে পাপড়িকে ডাকলো। এই যে শুনছো, একটু বসো তো। পাপড়ি এসে চুপচাপ বসলো। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ঠিক আছো তো? হুম। এই হুম দিয়ে সব কিছু শেষ করে দাও কেন? আমি বুঝি না নাকি? পাপড়ি একটু হেসে বলল, সব কিছু বুঝে ফেললে তো আমি আর কি বলবো। আরিফ গভীরভাবে তাকিয়ে বলল, আমি শুধু একটা জিনিস চাই, তুমি যেন কখনো নিজেকে একা না ভাবো এ বাড়িতে। এই কথাটা শুনে পাপড়ির চোখে হালকা জল চলে এলো। আমি একা না, তুমি তো আছো। আরিফ হাতটা ধরে বলল, সব সময় থাকবো। বেশ অনেক দিন হলো এখন হাফসার এলোমেলো ঘর পাপড়ি গুছিয়ে দেয় না। শাশুড়িটা অবশ্য করে। 3-4 দিনের জামা কাপড় হাফসার বাথরুমে জমেছিল। বেশ চিৎকার করেছিল সারাদিন। আমি পড়াশোনা করি, প্রাইভেট পড়ে কোচিং করি, আর ঘরে বসে আমার সামান্য কাপড়গুলো ধুয়ে দিতে পারো না মা তোমরা কেউ? রাহেলাও সামনে চিৎকার করে বলল, এ বয়সে এসেও এখন তোর মতো মেয়ের জামা কাপড় মাকে ধুয়ে দিতে হবে? বাড়িতে কি আর কেউ নেই? রাহেলার উত্তর, সবই আমাদের কপাল। পাপড়ি শুনে অবশ্য কোনো উত্তর করেনি। ছেলে বাড়ি ফিরতে আর রাহেলা আরিফকে শুনিয়ে বলেছিল, বৌমা, হাফসার তো এখন পড়াশোনার চাপ, তুমি ওর কাপড়গুলো ধুয়ে দিও। আমার এখন আর এই শরীরে ওগুলোর সয় না। আরিফ শুনে সঙ্গে সঙ্গে বলেছিল, কেন, গোসলের পর ও ওর কাপড় ধুয়ে বেরিয়ে আসবে, এতে আবার পাপড়ির কী প্রয়োজন? এতদিন তো ধুয়ে দিত, এখন আবার কি হলো? একটা বোরকা ছিঁড়ে ফেলেছে বলে এমন করবে? সেদিনের পর থেকেই দেখছি বৌমা কেমন যেন আচরণ করছে হাফসার সঙ্গে। বলি, এক বাড়িতে থেকে যদি এমন হয় তাহলে সংসার চলবে কি করে? আমরা ননদের মনে রক্ষার জন্য কত কি না করেছি। আর একটু মিলেমিশে থাকবে না আজকালকার মেয়েরা? পাপড়ি আসার আগে তো ওর কাপড় ও নিজে ধুয়ে নিত মা। ওর সামান্য কাজটুকুও করবে। পাপড়ি খুশি হয়ে কিছু করে দিলে করবে, নইলে না। বাকি সময়টা মিলেমিশে একসঙ্গে গল্প করবে, হাসি আনন্দ করবে, এটাই তো কোনো বাধা নেই। ওর কাজ না করে দিলে ওর সঙ্গেই সেই সম্পর্ক থাকবে না, তাহলে এমন কাজের কোনো প্রয়োজন নেই। আর এমন সম্পর্কেও রাহেলা এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বলল, বিয়ের পর ছেলেরা বউ পাগল হয়, পর হয় শুনেছি, তাই বলে এমন তা দেখিনি কখনো। মা, এখানে পরের কি হলো? আমি তো এটাই বুঝলাম না। পাপড়ি আসার আগে হাফসার জীবন যেমন ছিল তেমনি চলতে থাকবে, মাঝে দুজন মিলে সুন্দর মুহূর্ত কাটাবে। মা, তুমি বয়স্ক মানুষ, বয়স হয়েছে, তোমাকেও সাহায্য করবে, আমি জানি এটাও করে। হাফসা এমন কোনো কাজ ঘরে করে না যে ওর নিজের কাজটুকুও করতে পারবে না। পড়াশোনার দোহাই দিও না, সময়টা আমিও পার করে এসেছি। মনে করে দেখো, আমার একটা কাপড়ও আমি তোমাকে কিংবা আমার কোনো ভাইয়ের বউ ছিল না যে তাকে দিয়ে ধুয়েছি। হয়েছে বাবা, এবার আমাকে ক্ষমা কর। তোর বউকে আর কিচ্ছু বলবো না। এত মাথায় তুলে নাচছিস না। সময় হোক তখন বুঝবি সময় থাকতে লাগাম টেনে না ধরার ফল। মা, একজন পুরুষের জন্য তার মা ঘরে জান্নাত, তার স্ত্রী তার ঘরের নেয়ামত। আমি তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি। ও যদি এমন কিছু করে তাহলে তুমি তো আসো আমার জন্য, তাই না মা? রাহেলা আর একটা কথাও বা না বলে নিজের ঘরে চলে গেল। কী বা বলবে ছেলের কথার উত্তরে যে তেমন কোনো কথাই খুঁজে পেল না। সময় চলতে চলতে প্রায় 1.5 মাস কেটে গেল। প্রায় দিনেই রাহেলার কোনো না কোনো অভিযোগ থাকে। আরিফ সেটা সুন্দর করে মিটিয়ে দেয়, তবে ওর মাঝে মধ্যে ভীষণ খারাপ লাগে। কেন এমনটা হয়? এই 1.5 মাসে সুমাইয়া একবারও এ মুখ্য হয়নি। আজ শুক্রবার, আরিফ বাড়িতেই আছে। সকালের নাস্তা খেয়ে আরিফ পাপড়ি দুজনে ড্রয়িং রুমে বসে আছে, টুকটাক কথাবার্তা বলছে। রাহেলা নাস্তা করে আবার নিজের ঘরে গিয়েছে। হাফসা নিজের ঘরে নিজের কাজ গোছাচ্ছে। সেদিনের পর থেকে ভাইয়ের ভয়ে আর তেমন কিছু বলে না।
ভাবিকে। তখনই আচমকা সুমাইয়ার আগমন। চিৎকার করতে করতে বাড়িতে ঢুকে সামনে পাপড়িকে দেখে একটা ব্যাগ ওর মুখের ওপরে ছুঁড়ে মারে। ঘটনার আকস্মিকতায় আরিফ পাপড়ি দুজনেই হতভম্ব হয়ে যায়। একটু যেন ব্যাগটা পাপড়ির মুখে না পড়ে কাঁধে গিয়ে লাগে। সাথে সাথে আরিফ চিৎকার করে ওঠে, সুমাইয়া, হচ্ছেটা কি? শয়তান, ঠকবাজ মেয়ে কোথাকার! সুমাইয়া, ঠিক করে কথা বল। আমার সামনে তুই আমার স্ত্রীকে এভাবে বলছিস? ওদের চিৎকারে ঘর থেকে রাহিলা আর হাফসাও বেরিয়ে এসেছে। ভাইয়া, বইয়ের প্রেমে এতটাও অন্ধ হয়ে যেও না। ওর পরিবার তোমাকে আমাদের ঠকিয়েছে। আপু, মুখ সামলে কথা বলুন। আমাকে যা বলার বলুন। এখানে মোটেও আমার পরিবার টানবেন না। আর কি দিয়ে আপনাদের ঠকিয়েছি? হ্যাঁ, তুমি জানো না কিভাবে ঠকিয়েছো? নাকি তোমার বাপ তোমাকেও তা বলেনি? তোমাকে সহ আমাদের ঠকিয়েছে। সুমাইয়া, ঠিক করে কথা বল। আর কি হয়েছে খুলে বল। আর একবার উল্টাপাল্টা কথা বললে কিন্তু আমি আমার নিজের মেজাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো। এখন যেটা বলবো সেটা শুনতে প্রস্তুত তো? শোনো তুমি, তোমার শ্বশুরবাড়ি থেকে যে সীতাহারটা দিয়েছে ওটা নকল। মাত্র ৩-৪ হাজার টাকার মধ্যে একটা হার ধরিয়ে দিয়েছে তোমার শ্বশুরমশাই। তার বলে কিনা আসবাবপত্রের বদলে একটা হার পরিয়ে দিয়েছে। রাহেলার মাথায় যেন বাজ পড়লো। বলল, কি বললি? তবে আর বলি কি মা, নকল একটা হার নিয়ে তোমার বৌমার কি মাতামাতি! তা ভাইয়া, এখন কি বলবে তুমি? রাহেলা নিজের ব্যান্ডেজ ঠিক রাখতে না পেরে সেখানেই বসে পড়ল। হা হুতাশ করে বলল, আরে আমার ছেলেটা একে সর্বনাশ হলো। মা বোনের ব্যবহার দেখে আরিফের যেন আজকে অবাক হওয়ার সীমা পেরিয়ে যাচ্ছে। ও বাকরুদ্ধ। এবার পাপড়ির বেশ মজা লাগলো। ব্যাগটা কুড়িয়ে সেখান থেকে হারটা বের করলো। বলল, এটা যে নকল তা আপনি কিভাবে জানলেন আপু? এই যে দেখুন, কি সুন্দর চকচক করছে। আপনার তো এটা দিয়ে শুধু বিয়ের অনুষ্ঠান অংশগ্রহণ করার কথা। একটু সময় গায়ে জড়িয়েই বুঝে ফেললেন যে এটা নকল। আচমকা পাপড়ি এমন তাচ্ছিল্য বলা শক্ত কথায় কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল সুমাইয়া। পাপড়ি ফের বলল, কি হলো আপু, কথা বলছো না কেন? আরিফের সামনে হাতটা ধরে বলল, দেখো তো, এটা আসলেই নকলের মতো দেখা যায়। একদিকে আরিফ নিজের বোনের কর্মকাণ্ডে মনে মনে পাপড়ির সামনে ভীষণ লজ্জিত হচ্ছে, অন্যদিকে বোনের এমন কাজে সে ভীষণ আহত হয়েছে। পাপড়ি দুপা এগিয়ে শাশুড়ি সামনে গিয়ে হাতটা তার হাতে দিয়ে বলল, দেখুন তো আম্মা, এটা ধরে নকল মনে হয়। রাহেলা কয়েক সেকেন্ড সময় নিল, পরক্ষণে নিজের শাশুড়ির সুলভ স্বভাব নিয়ে বলল, আমার মেয়ে যেহেতু বলেছে তখন নিশ্চয়ই এটা না একটা কারণ তো আছেই। তোমার বাবা নিজের মেয়ের ঘর সাজিয়ে দু একটা আসবাবপত্র দিতে পারলো না? তার আবার অত টাকা পয়সা আছে যে 3 ভরি স্বর্ণ দিয়ে তোমাকে একটা হার তৈরি করে দেবে? আমার বাপ হারা ছেলেটাকে পেয়ে তোমার নীতিবান বাপ ঠিকই ঠকিয়ে দিল। সি মায়ের কথা শুনে আরিফ চেঁচিয়ে উঠল, মা, কি বলছো ভেবে বলছো তো? মায়ের সাপোর্ট পেয়ে সুমাইয়া বেশ সাহস পেল। তাই নিজের ভেতরে অস্তিত্বটা লুকিয়ে আবার বলতে শুরু করলো, বা ভাইয়া, এখনো তুই আমাদের ধমকে যাবি, মাকে ধমকে যাবি, অথচ যারা তোকে ঠকিয়ে দিয়েছে তাদের নিয়ে তোর কোনো সমস্যা নেই। তাবিজ করেছে নিশ্চয়। ভাবি, তোমার বাবা সোনা গয়না দিতে পারবে না, তাহলে মিথ্যে বলার কি প্রয়োজন ছিল? আমার ভাই তো কোনো যৌতুক চায়নি। আপু, তুমি তো বললে না আমার গয়নাটা নকল, সেটা তুমি কিভাবে জানলে? আমার বাবা কি করবে না করবে, সে কেমন, সে কাকে ঠকিয়েছে সে হিসাব না করে তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও। গয়না আসল হোক বা নকল হোক, এটার মালিক আমি। বিয়ের 2 মাস পার হতে না হতেই আমার বাবার সারা জীবনের কষ্টের, আমার স্বপ্নের শখের জিনিসটা তুমি চেয়ে বসলে। আমি দিলাম, কথাটা ছিল এটা তুমি শুধু গলায় পরবে। এটা নকল কি আসল সেটা পরখ করে দেখার কথা তো ছিল না আপু? চোরের মায়ের আবার বড় গলা। সুমাইয়া, এখানে আমি উপস্থিত আছি নিজের বড় ভাইয়ের সামনে, তার স্ত্রীর সঙ্গে এভাবে কথা বলতে তোর লজ্জা করছে না? ও যে প্রশ্নটা করেছে তার উত্তর দে। তুই কিভাবে জানলি এটা নকল? ভাই, আসলে আসলে কি আসলে আসলে শুরু করছিস? উত্তরটা দে তাহলে।
তো মিটে গেল। আমিও একটু শুনি তুই কিভাবে বুঝতে পারলি। প্রমাণ সহ বল। পাপড়ি এগিয়ে এসে বলল, আপু আমি তো গয়নায় সঙ্গে তোমাকে শাড়িও দিয়েছিলাম। শাড়িটা তো এখানে ব্যাগে নেই। আমি যে শাড়িটা চেয়েছিলাম সেটা তো তুমি দাওনি ভাবি। আচ্ছা যাই হোক, শাড়িটার কথাই না হয় একটু পরে আসি। আগে বলো গয়নার ব্যাপারটা তখন থেকে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি উত্তর দিচ্ছ না। ঘরের ভেতরটা হঠাৎ করে বাড়ি নীরবতা হয়ে গেল, যেন সবাই অপেক্ষা করছে সুমাইয়া এবার কী বলে। তার মুখের আত্মবিশ্বাসী ভাবটা আর আগের মতো নেই। চোখে মুখে অস্বস্তি ভয় স্পষ্ট। সুমাইয়া কাঁপা গলায় বলল, আমি তো শুধু দেখে বললাম, ভালো করে দেখলে এমনিতেই বোঝা যায়। আরিফ কঠিন স্বরে বলল, এমনিতেই বোঝা যায় মানে? তুই কি স্বর্ণকার নাকি? রাহিলা বেগমের এবার একটু নয় বেশি রাগী চোখে ছেলের দিকে তাকালেন। পরিস্থিতি যে তার হাতের বাইরে চলে যাচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন। ছেলেটা এমন কিভাবে হতে পারে? কথায় বউকে চেপে ধরবেন তা না। পাপড়ি ধীর গলায় বলল, আপু তুমি যদি শুধু দেখে বুঝে থাকো তাহলে সেটা তোমার ধারণা, কিন্তু এত এত নিশ্চিত হয়ে বললে নকল, এটা বলার পিছনে নিশ্চয় কিছু আছে। সে একটু থামলো, তারপর সরাসরি চোখে চোখ রেখে বলল, তুমি কি কোথাও নিয়ে গিয়ে এটা পরীক্ষা করিয়েছো? এই প্রশ্নটা যেন বজ্রপাতের মতো পড়ল। সুমাইয়া চমকে উঠল, কিছুক্ষণ চুপ থেকে চোখ নামিয়ে নিল। আরিফ এগিয়ে এসে বলল, সত্যিটা বল সুমাইয়া। অনেকক্ষণ চুপ থাকার পর অবশেষে সুমাইয়া ভেঙে পড়ল, নিচু গলায় বলল, আমি জুয়েলারির দোকানে নিয়ে গিয়েছিলাম। কি? একসাথে বলে উঠল সবাই। পাপড়ির বুকটা হালকা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল, বলল, কেন আপু, আমাকে না জানিয়ে কেন? সুমাইয়া এবার কিছুটা বিরক্ত কিছুটা লজ্জিত স্বরে বলল, আমি তো ভাবছিলাম যদি আসল হয় তাহলে মানে আমি পরে নেব মাঝে মাঝে, তাই নিশ্চিত হতে চেয়েছিলাম। আরিফ রাগে গলা শক্ত করে বলল, তোর কি এতটুকুও বোধ নেই? এটা তোর ভাবির জিনিস, অনুমতি ছাড়া তুই গিয়ে পরীক্ষা করাস? আর রাহেলা বেগম এবার ছেলের দিকে তাকিয়ে বললেন, বাহ বাহ বাবা, শ্বশুরবাড়ি থেকে গয়না পেয়েছে, সেটা আবার নকল প্রমাণ হওয়ার পরও সে বোনকে ধমকাচ্ছে। বলি, ওই বোনের জন্যই তো জানতে পারলি যে এটা নকল। যারা নকল দিয়ে গুছিয়ে দিয়েছে তাদের মাথায় তুলে নাচ। সে মেয়েকে মাথায় তুলে নাচ। শাশুড়ির কথায় পাপড়ি খুব একটা কর্ণপাত করলো না। সে ননদের দিকে তাকিয়ে বলল, আপু তুমি অন্যের এত বড় একটা গয়না মাঝে মাঝেই নেবে, নাও, সে দিলে সমস্যা নেই, কিন্তু সেটা আবার আসল না নকল সেটা যাচাই করার জন্য তোমাকে জুয়েলারিতে যেতে হয়েছে, নাকি তুমি এটা কোনোভাবে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছিলে? ভাবি, চিৎকার করো না আপু, গয়না আমি তোমাদের কাউকে দেব না বলেই বাবার বাড়িতে রেখে এসেছি। সেটা তোমরা বুঝেও মা মেয়ে মিলে আমাকে বারবার সেই গয়না আনার কথা বলো। সেই গয়না না দিলে আমার স্বামীর দেওয়া গয়নাটা পর্যন্ত তোমরা চেয়ে নাও কেন? বুকে হাত দিয়ে বলতো, তুমি আমার গয়নাটা বিক্রি করতে নাওনি? ভাইয়া ভাবি আমার সঙ্গে এমন করে কথা বলছে আর তুমি কিছু বলছো না, তাকে কি বলবো? অন্যায়টা তো তুই করেছিস, ভাবির গয়না নিয়েছিস, বেশ ভালো কথা পড়বি, আবার সেটা ফেরত দিয়ে যাবি, তা না জুয়েলারিতে চেক করতে যাস। সি, আমার ভাবতেও লজ্জা করছে। এই আমার পরিবার? রাহেলা চেঁচিয়ে উঠে বলল, তোকেও আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে? পাপড়ির দিকে রাগী চোখে তাকিয়ে বলল, শোনো মেয়ে, একদিনের মধ্যে তুমি আমার ছেলের দেওয়া গয়নাগুলো এনে আমার হাতে তুলে দেবে। বলা তো যায় না সেগুলো সরিয়ে রেখে আবার যদি নকলগুলো ধরিয়ে দেয়। আম্মা আপনি এসব কী বলছেন? মা, ভদ্র পরিবার থেকে মেয়ে এনেও আমার কপালটা যে এভাবে পড়লো, হায় আল্লাহ, সাথে আমার ছেলেটাও পর হয়ে গেল, কেড়ে নিল ওরা আমার ছেলেটাকে। মা, উল্টাপাল্টা বকো না। রাহেলা পাপড়ির দিকে রাগী চোখে তাকিয়ে আরও বলতে লাগলো, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছিস, আমার ছেলেকে আমাদেরকে ঠকাচ্ছিস না, একদিন এর জন্য পস্তাবি, দেখে নিস তোরা। চুপ করো মা, আমার মাও যে আর 5টা শাশুড়ির মতো এমন হবে এটা আমি কখনো কল্পনাও করিনি। হ্যাঁ, ওই গয়নাটা নকল এবং সেটা আমি নিজে কিনে এনেছি। আরিফের কথায় যেন মা মেয়ে দুজনের মাথায় আস্তে একটা ঠাঁটা
পড়ল। রাহিলার মুখ ফসকে বেরিয়ে গেল, মানে হ্যাঁ, তা না হলে তো জানতেই পারতাম না আমার বোনের কীর্তি। বোনের দিকে তাকিয়ে বলল, তোর একটা বারও মনে হলো না যে এটা অন্যের গয়না, অন্যের শখের জিনিস? এটা আমি কিভাবে জুয়েলারিতে নিয়ে যাই বিক্রি করার জন্য? সি সি সি, মা, তুমিও মনে হয় তোমার মেয়ের এই কর্মের সায় জানিয়েছো, তাই না? আর আমি পাপড়িকে যে গয়নাগুলো দিয়েছি সেটা একান্তই তোমার বা সুমাইয়ার নয় যে তোমরা ওর কাছ থেকে বারবার সে কেড়ে নেবে। আর সুমাইয়া, আমার জানা মতে তোর তো যথেষ্ট গয়না আছে, তবুও ভাবির গয়না নেওয়ার কি এমন প্রয়োজন পড়েছিল? সেবার তোর ভাবি একটা বোরখা চেয়েছিল তোদের দুই বোনের কাছে অসহায় হয়ে, তার বোরখাটা ছিঁড়ে গিয়েছিল। অবশ্য সেটা ছিঁড়েছিল তো হাফসায়, অথচ তোরা দুই বোন কেউ ওকে একটা বোরখা দিলি না। আর তুই ওর এত বড় গয়নাটা নিতে চাস, না দিলে আবার বলিস ছোটো মনের। এরপর থেকে তোর ভাবির কোনো জিনিসে যেন আমি তোদের কাউকে হাত দিতে না দেখি। পাপড়ির দিকে তাকিয়ে বলল, আর তোমাকেও বলে রাখছি, নিজের জিনিস নিজে যত্ন করে রেখো। আর তোমরা কান খুলে শুনে রাখো, এই গয়নাটা নকল এবং এটা আমি নিজ হাতে কিনে দিয়েছি। ঘরের ভেতরের বাতাস যেন হঠাৎ করেই থমকে গেল। কেউ যেন ঠিক বুঝে উঠতে পারছে না এখন কি বলা উচিত, কীভাবে পরিস্থিতিটা সামলানো উচিত। সুমাইয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এতক্ষণ যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলছিল তার ন্যাসমাত্র নেই এখন। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন মাটির সাথে মিশে যেতে চায়। রাহিলা বেগম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুই তুই নিজে নকল গয়না কিনে দিলি মানে? আরিফ শান্ত কিন্তু দীর্ঘ গলায় বলল, হ্যাঁ মা, ওই হারটা পাপড়ির বাবার দেওয়া হার নয়। আচ্ছা মা, বলো তো কি এমন দিনকাল পড়লো যে আজকাল সুমাইয়াকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য পাপড়ির সেই হারটাই প্রয়োজন পড়বে? সেটা না দিতে পারলে আমার দেওয়া গয়নাগুলো প্রয়োজন পড়বে কই? এতদিন তো এমন প্রয়োজন পড়েনি। আমি দেখতে চেয়েছিলাম এ বাড়িতে কে কেমন, কে কার জিনিসকে সম্মান করে, আর কে সুযোগ পেলেই হাত বাড়ায়। পাপড়ি অবাক হয়ে তাকিয়ে আছে আরিফের দিকে। তার চোখে এক ধরনের বিস্ময়। সে কখনো কল্পনাও করেনি আরিফ তাকে এভাবে এতটা সাপোর্ট করবে। পরিবারের বিরুদ্ধে গিয়ে পাপড়ি বহু দেখে এসেছে শ্বশুরবাড়ির ক্যাসাল, সেখানে স্বামীরাও থাকে তার নিজের পরিবারের পক্ষে। পাপড়ির ফুরফুরাও কোনো দিক থেকে কম যায় না। পাপড়ির বাবা পাপড়ির মাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তবুও মাঝে মধ্যে একটু তালগোল পাকিয়ে ফেলে। পাপড়ির প্রতিবেশী এক খেলার সাথী, বান্ধবীও বলা চলে। তার বিয়ে হয়েছিল মাধ্যমিকের পরেই। কি সুন্দর ফুটফুটে তর তাজা প্রাণ, গোলাপ গোল মুখশ্রী। বাবা মাকে ছেড়ে কাঁদতে কাঁদতে শ্বশুরবাড়ি গেল। সেই কান্না আর কেউ আদর করে থামায়নি। মেয়েটাকে তো বাবার বাড়ি দেখাই যেত না। সকালে এলে সন্ধ্যা নামার আগেই আবার চলে যেতে হতো। পাপড়ি খুব একটা দেখাই পেত না। আবার সন্ধ্যা পরে এলে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে যেতে হতো। তার শাশুড়ি নাকি বৌমাকে ছাড়া একদম দিশা করতে পারেন না। শ্বশুর নাকি ওষুধ না খেয়ে অসুস্থ হয়ে যায়, ওষুধগুলো ঠিক করে দেওয়ার মতো লোক নেই। বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চা হওয়ার সময় হয়ে গেল। 8 মাসের শেষের দিকে বাবার বাড়িতে এসে উঠল। অবশ্য মেয়েটা এসে ওঠেনি, ওকে ওর বাবা মা গিয়ে নিয়ে এসেছিল। পাপড়ি সেবার বান্ধবী এসেছে শুনে খুশিতে দৌড়ে দেখতে গেল। গিয়ে তো বাকরুদ্ধ, কি সুন্দর গোলমুলু মুখটা, শুকিয়ে কান, ঠিক করে কথা বলতে পারে না, যেমন কথা বলতে ভুলে গেছে। যে মেয়েটা পাপড়িকে দেখলে কথার রাজ্য খুলে বসতো, সে পাপড়িকে দেখে মলিন হেসে শুধু জিজ্ঞেস করলো, কেমন আছিস? পাপড়ি নিজেকে সামলে উত্তর দিয়ে বলল, ভালো আছি, তুই ঠিক আছিস তো? মেয়েটার মা এসে বলেছিল, আর বলিস না পাপড়ি, ওকে ডাক্তার একদম বেড রেস্ট দিয়েছে। দিনের পর দিন যায়। পাপড়ি খুব মনোযোগ দিয়ে দেখে মেয়েটা হাসে না। শ্বশুরবাড়ির কারোর সঙ্গে কথা বলতে গেলে যেন দম বন্ধ হয়ে যায় এমন অবস্থা। কথা শেষ হলে যেন হাঁপ ছেড়ে বাঁচে। এইসব পাপড়ি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে। একদিন আড়ালে মেয়েটাকে আগলে ধরল। শেষমেশ মেয়েটা না পেরে
কাঁদতে কাঁদতে প্রিয়সইয়ের কাছে সব কিছু খুলে বলল। বিয়ের সপ্তাহ পার হতে না হতেই নাকি সেই কিশোরী মেয়েটার উপরে সংসারে সবার দেখভালের দায়িত্ব পড়ল। পরের ঘরে সবচেয়ে আপন যে মানুষটা স্বামী, সেই নাকি মায়ের কথা কেই এক কথা মনে করে, মা যা বলবে তাই। মেয়েটার জন্য আনা যে কোনো জিনিস যদি তার বোনদের পছন্দ হয়ে যায় তাহলে সেটা তার বোনদের কোনো ভুল ত্রুটি হলে গালাগালি, মা কিছু শিখিয়ে পাঠায়নি। অথচ সেই সময়টাই ছিল মেয়েটার শেখার সময়। বাবার বাড়ি থেকেও সব সময় মায়ের একটাই কথা, মানিয়ে নিতে হবে মেয়েদের। তাদেরও তো বিয়ে হয়েছিল আরও অল্প বয়সে। এ যুগে এসেও কিছু পরিবার মোটেও তার ব্যতিক্রম নয়। প্রথমবার গর্ভবতী হওয়ার প্রত্যেকটা মেয়েদের একটা অন্যরকম অনুভূতি। এই সময় মেয়েরা অন্য রকম একটু যত্ন চায়, অথচ মেয়েটার এরকম কোনো যত্নই ছিল না। কখনো ক্লান্তি এসে বর করলে শাশুড়ির এক কথা, আমরা পেট নিয়েও রাজ্যের কাজ করে এসে সন্তান জন্ম দিয়েছি। সেই অসহায় কিশোরী মেয়েটা সবার আবদার মিটিয়ে কাজ করতে করতে একসময় ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তখন তাকে বেড রেস্ট দিয়ে দেয়। এটাতেও শাশুড়ির কত আপত্তি। কই, তাদের বেলায় তেমন কিছুই লাগেনি, ডাক্তারও না আর বেড রেস্টও না। স্বামী নামক মানুষটার সামনে কথা বলতেও ভেবে বলতে হয়। সেদিন বাবাকে ফোন দিয়ে যখন বলল, আমি মনে হয় আর বাঁচবো না, তখন তারা গেল দেখতে আর মেয়ের করুণ অবস্থা দেখে সাথে করে নিয়ে এলো। কারণ সেখানে তার কোনো যত্নই হয় না। ওর ব্যাগে ওর কোনো শখের জিনিস নেই, না একটা পোশাক, না একটা গয়না, আর নাতেও কোনো কসমেটিক্স। সবই তার স্বামীর বোনদের কবজায়, তাদের প্রয়োজন পড়ে। ও বাড়ির বউ, ওর এসবের কোনো প্রয়োজন নেই। এসব শুনে দেখে পাপড়ি ভীষণ ভীত হয়। মাকেও এসে বলে সে কথা। পাপড়ির মায়ের তখন এক কথা, মেয়েকে যথেষ্ট বোঝদার হওয়ার আগে বিয়ে দিবেন না। তিনি নিজে এসবের ভুক্তভোগী। পাপড়ি যথেষ্ট ম্যাচিওর হওয়ার পরেই ওর বিয়ের কথা তুলেছিলেন। ওর মা বাবা আরিফকে নিয়ে পাপড়ির বড় ভয় ছিল, বাবা ছাড়া হওয়ায় মায়ের কথা মতো চলবে, এরকমটাই পাপড়ির ধারণা ছিল। ও ভেবে রেখেছিল সেরকম কিছু হলে ও চুপচাপ বসে থাকবে না। তবে আল্লাহর রহমতে এমন একটা স্বামী ওর কপালে ছিল ভেবে মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলো। সুমাইয়া হঠাৎ কেঁদে উঠল, ভাইয়া, আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি ব্যাপারটা এত বড় হয়ে যাবে। আরিফ কড়া গলায় বলল, ভুল? এটা শুধু ভুল না সুমাইয়া, এটা লোভ। আর সেই লোভের জন্য তুই নিজের সম্মানটাও হারালি, সাথে সাথে আমারটাও। রাহেলা বেগম এবার রেগে গিয়ে বললেন, সব দোষ কি শুধু আমার মেয়ের? তুই তো নকল গয়না দিয়ে শুরু করেছিস। মা ঠিকই বলেছ, আসলে থাকলে খুব সুবিধা হতো, বিক্রি করতে গিয়ে ফেরত আসতে হতো না। সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল মা মেয়ে। পাপড়ি এবার শাশুড়ির দিকে সরাসরি তাকালো। তার চোখে আর আগের মতো নরম ভাব নেই, বরং এক ধরনের স্থিরতা। সে স্পষ্টভাবে বলল, আমা, গয়না নকল না আসল সেটা বড় কথা না, বড় কথা হলো বিশ্বাস। আমি আপনাদের পরিবারে এসেছি বিশ্বাস নিয়ে। শীর্ষেনা একটা পরিবার ছেড়ে আপনাদের পরিবারে এসেছি। এখানে আপনারা সবাই সবার আপন, শুধু আমি ছাড়া। নিজের আপনজন ছাড়া আপনাদের কাছে এসেছে আপনাদেরকে আপন করে নিতে। এই সংসারটাকে নিজের মতো করে আপন করে সব কিছু মানিয়ে গুছিয়ে চলছি। অথচ আপনারা মনে করেন যে শুধু আমাকে মানিয়ে চলতে হবে, কারণ এটা আপনাদের রাজ্য। একবারও এটা মনে করেন না পরের বাড়ি থেকে একটা মেয়ে এসে আমাদের সঙ্গে এতটা আপন হয়ে যাচ্ছে, তাকেও আমরা আপন করে নিই। আপনাদের শুধু এটাই চাওয়া যে পরের মেয়ে, সে পরের মেয়ে আমাদের দেখভাল করবে। আমরা কেন পরের মেয়েকে দেখভাল করব, তার কথা ভাববো? এগুলো খুব কষ্ট দেয় একটা মেয়েকে। আপনাদেরকে এটা বোঝা উচিত। অথচ আপনারা একই ধারায় চলতেই থাকেন কেন? রাহেলা কিছু বলতে গিয়ে থেমে গেলেন। পাপড়ি আবার বলল,
আমি যদি আজ কিছু না বলতাম তাহলে কি আপনারা থামতেন না? হয়তো একদিন আমার সব কিছু প্রশ্নবিদ্ধ হয়ে যেত। ঘরের পরিবেশ আবার ভারী হয়ে উঠল। হঠাৎ আরিফ বলল, আজ থেকে একটা কথা সবাই মনে রাখবে, পাপড়ির জিনিস মানে পাপড়ির, কেউ অনুমতি ছাড়া ছুবেও না। তারপর সে একটু থেমে মায়ের দিকে তাকিয়ে বলল, আর মা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে আমার সংসারটাকে ভাঙার চেষ্টা করো না। চলো সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। এই কথাটা যেন রাহেলার হৃদয়ে গিয়ে বিঁধল। তিনি চুপ করে গেলেন। সুমাইয়া ধীরে ধীরে পাপড়ির কাছে এগিয়ে এলো। কাপা গলায় বলল, ভাবি, আমাকে মাফ করে দাও, আমি সত্যিই লোভে পড়ে গিয়েছিলাম। পাপড়ি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মাপ চাওয়াটা সহজ, কিন্তু বদলানোটা কঠিন আপু। তুমি যদি সত্যিই বুঝে থাকো তাহলে আর কখনো এমন করবে না। তোমাদের মতো কিছু ননদের জন্য পুরো ননদ সমাজটাই বদনামে ভরপুর। বাড়িতে ননদ থাকা মানেই অশান্তি, এমনটাই ধারণা করা হয়। আর এমনটা ভুলও কিছু নয়। আরিফ ফের বলল, সময় এখন থেকে শ্বশুরবাড়িতে থাকার চেষ্টা করবি। রাহেলা ভাঙা গলায় বলল, এখন তুই তো নিজের বোনকেও তাড়িয়ে দিবি। তাড়িয়ে দিচ্ছি না মা, এটা তো নিয়মের বাইরে নয়। বিয়ের পরে স্বামীর ঘরে মেয়েদের আসল ঠিকানা। আর কতকাল আমি এত কিছু সামলাবো বলতে পারো মা? তোমার কি আমার প্রতি একটু দয়া মায়া হয় না? সব ভালোবাসা কি শুধু মেয়েদের জন্য? এই আমার দিকে একটু তাকিয়ে দেখো না মা। রাহেলা বেগম আস্তে করে চেয়ারে বসে পড়লেন। ছেলের এমন ক্লান্ত মাখা কথা তার ভেতরটা যেন নাড়িয়ে দিল। বললেন, আমি তো চেয়েছিলাম যতদিন এ দুনিয়ায় বুকে আছি তোদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো। মায়ের কথায় এবার আরিফেরও খানিক খারাপ লাগলো। বেশি কষ্ট দিয়ে ফেললাম নাকি মাকে, এই ভেবে অস্থির হয়ে উঠল। আবার পাপড়ির মুখের দিকে তাকিয়ে একটুখানি অস্বস্তিটা কমলো। ভাবলো, এই মেয়েটাও তো নতুন পরিবেশে এসে নতুন নতুন মানুষদের আপন করে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে। একটু শক্ত হওয়া দোষের কিছু নয়। মায়ের হাত দুটো ধরে শান্ত কণ্ঠে বলল, মা, আমার কথায় কষ্ট পেও না। আমিও চাই সবাই মিলেমিশে একসঙ্গে থাকি, কিন্তু এই যে এত প্রতিযোগিতা ভালো লাগে না মা। এত লুকোচুরি, মান অভিমান ভালো লাগে না। তুমি ভেবে দেখো মা, পাপড়ি আসার পর যে কটা দিন তুমি ওর সঙ্গে ভালো ব্যবহার করেছো, কত সুন্দর ছিল আমাদের সেই স্বপ্নের দিন কয়টা। আস্তে আস্তে তুমি বদলে যাচ্ছ। এই সংসারের সমস্ত দায়িত্ব ওই মেয়েটার উপর পড়েছে। তা তো সমস্যা নেই, এটা ওর সংসার, কিন্তু ওর ওপরে দায়িত্বটা পড়ছে শুধু সমস্ত কাজের, এছাড়া আর কিছু না। আর বাকি কোনো কিছুতেই ওর এখানে কিছু নেই মা। ওর সমস্ত পোশাক গয়নার সমস্ত জিনিসে আমার বোনদের সবার অধিকার আছে, কারণ সে আমার বোন। তাহলে আমার বোনদের কোনো জিনিসে ওর হাত দেওয়ার বিন্দুমাত্র অধিকার নেই কেন? ও যদি সবার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে হয় তাহলে আমার বোনেরা কেন করবে না ওর সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা? 2 মাস পেরোতেই যদি আমার সংসারের এই হাল হয় তাহলে আমি সারাটা জীবন কেমনে কাটাবো বলো তো মা? মা, তুমি তোমার মেয়েদের মতো ওই মেয়েটাকে একটু ভালোবাসো, দেখবে সংসারটাই অনেক বেশি শান্তি। আমার কিন্তু আহামরি কোনো টাকা পয়সা নেই মা। দিন আনিয়ে আবার দিনে খেয়ে তো শেষ হয়ে যায়। এই পয়সা দিয়েই আমি সবার আবদার মেটানোর আপ্রাণ চেষ্টা করি। একটা মেয়ের বিয়ের পরে দায়িত্ব থাকে তার স্বামীর। আমার বোনটার দায়িত্ব এখনও আমার উপরই রয়ে গেছে। অথচ ওকে আমি অনেক বেছে বেছে এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছিলাম যে ওর দায়িত্ব খুব ভালোভাবে নিতে পারবে। কিন্তু আমার বোন কিংবা তুমি চাও না আমার থেকে ওর দায়িত্বটা সরে যাক। আমি সারা জীবন ওর দায়িত্বটাও পালন করতেই থাকি। হয়তো এটাই তোমাদের চাওয়া। জানি না ছোট বোনটার ক্ষেত্রে কি হবে। এবার পাপড়ি আরিফকে আর কিছু বলতে না দিয়েও নিজেই বলল, তুমি এত ভেঙে পড়ো না। আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে এমন আহামরি কিছু হবে না। সুমাইয়ার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি এক কাজ করতে পারো। পাপড়ির কথা শুনে সুমাইয়া ভ্রু কুঁচকে তাকালো পাপড়ির দিকে। পাপড়ি সুমাইয়ার দৃষ্টি দেখে বুঝলো হয়তো ভয় পাচ্ছে, হয়তো কঠিন কিছু বলবে ভেবে হেসে বলল,
আহা আপু, ভয় পেও না। আসলে আমি এতদিন আমার আশেপাশের যাদের দেখে এসেছি তাদের দেখে এতটুকু ধারণা পেয়েছি যে মেয়েদের ছোট একটা সংসারে ভীষণ শখ থাকে। তোমার আছে কি না জানি না, তবে তুমি একবার ভেবে দেখতে পারো। ভাইয়া যেহেতু দূর শহরে একা একা কষ্ট করে কাজ করে, আর তোমার শ্বশুর বাড়ি থাকতে ভালো লাগে না। মানুষটা মেসে থাকে, মেসে থেকে কি আর অত শান্তি পাওয়া যায় বলো? তুমিও থাকো ওখানে। যত যাই বলো আপু, এর সংসারে তোমার কিন্তু কিচ্ছু নেই। হয়তো এখানে তোমার উপস্থিতি আমরা আশা করব তুমি মেহমান হয়ে আসবে, হয়তো তোমার কিছু পরামর্শ আমাদের প্রয়োজন পড়বে, ভাইয়ের কাছে হয়তো তোমার কিছু হক থাকবে, কিন্তু এই সংসারটা তোমার নয়। তাই আমি বলবো তুই ছোটোখাটো একটা বাসা নিয়ে হলেও ছোট বাচ্চাটা নিয়ে ভাইয়ের কাছে চলে যাও। এতে ওই মানুষটাও শান্তি পাবে, তোমারও নিজের একটা সংসার হবে। আরিফ হাসি মুখে বলল, দারুণ কথা বলেছো তুমি পাপড়ি। জাবেদের সঙ্গে আমি যখনই কথা বলি তখনই ও ভীষণ হতাশা নিয়ে কথা বলে। কষ্ট করে থাকতে হচ্ছে, খেতে হচ্ছে, বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। মাস 2-3 পরে একটু বাচ্চাটাকে কাছে পায়। এই সময় সুমাইয়া যদি ওর কাছে চলে যায় তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। বোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিরে, এতে তোর কোনো আপত্তি আছে? সুমাইয়া একবার মায়ের দিকে তাকায়, পরক্ষণে বলে, না ভাইয়া, এটা আমি ভেবে দেখিনি। তুমি বরং ওর সঙ্গে কথা বলো। বেশ, তাহলে তাই বলবো। হাফসার দিকে তাকিয়ে বলল, বোন, তুই আমার বড় আদরের। এখন তোর ভাবিও সেখানে যুক্ত হয়েছে, এর মানে এই না যে আমার বোনের প্রতি আমার ভালোবাসা কমে যাচ্ছে। সব সময় ভাবির সঙ্গে মিলেমিশে থাকবি, ঠিক আছে? মনে করবি ও তোর বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে মিলেমিশে থাকা তো যায়, তাই না? এক বন্ধু আরেক বন্ধুর লেখা লিখে দেয়, এক বন্ধু আরেক বন্ধুর হাতে হাতে সাহায্য করে দেয়। কেউ কারো উপর কোনো কিছু চাপিয়ে দেয় না, পালে আরও এগিয়ে দেয়। এমন করে থাকবি, দুজন দেখবি বেশ ভালো লাগবে। মা, তুমি কোনো কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করে দিও। তুমি তোমার ওই দুটো মেয়ের সঙ্গে ওই মেয়েটাকে ভালোবাসো। রাহেলা ছেলের মাথায় হাত বুলিয়ে চোখে পানি এনে বলল, ঠিক আছে বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। বৌমা, তুমি মনে কোনো রাগ পোষো না, জানো। না না আম্মা, এমন করে বলবেন না। পাপড়ির বেশ হালকা লাগলো, মনে হচ্ছে যেন বড় কোনো চিন্তার একটা বোঝা মাথার উপর থেকে নেমে গেছে। এ বাড়িতে এখন থেকে সব কিছু মিলেমিশে চলবে, এই ভেবে যেন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে পাপড়ি। দেখতে দেখতে প্রায় বছরখানেক কেটে গেল। সেদিনের আলোচনার 2 মাস পরেই সুমাইয়া ওর স্বামীর কাছে বাসা ভাড়া নিয়ে চলে যায়। যে 2 মাস ছিল সেই 2 মাস সবাই বেশ মিলেমিশে হাসি আনন্দে কাটিয়েছে। পাপড়ি নিজ উদ্যোগে সবাইকে নিয়ে ভীষণ আনন্দ করে কাটিয়েছে। প্রয়োজন লড়েই সুমাইয়াকে ডেকে বলেছে, আপু, ওই কাজটা একটু করুন তো। হাফসা, এই কাজটা একটু করো তো। আবার বিকেল হলে ঝালমুড়ি বানিয়ে কজন মিলে বারান্দায় বসে মজা করে আড্ডা দিতে দিতে খেয়েছে, সঙ্গে শাশুড়িকেও নিয়েছে। এমন করতে করতে 2 মাস যাওয়ার পরে সুমাইয়া চলে যায়। এই 2 মাসে জাবেদ বেশ ভালো একটা বাসা নিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে এসে সুমাইয়াকে নেয়। ওদের সঙ্গে আরিফ নিজেও এগিয়ে যায় বোনকে টুকটাক গুছিয়ে দেওয়ার জন্য। বাসা গোছগাছ করার পর পাপড়ি অবশ্য একবার বাজার টাজার করে নিয়ে শাশুড়িকে নিয়ে এক রাত ঘুরে আসে। রাহেলা অবশ্য মাঝে মধ্যে মেয়ের বাসায় গিয়ে থাকে আসে। বাড়িতে এসে মেয়ের সুখের বর্ণনা করে। মেয়ে তাকে কত যত্ন ভালোবাসা রেখেছে, কত সেবা যত্ন করেছে তার গল্প করে। পাপি সেসব শুনে মনে মনে হাসে, ভাবে শাশুড়ি আসলে মা হতে পারে না। মেয়ের জায়গায় আরেকটা বাড়ির মেয়েকে তারা এত সহজে দিতে পারে না। তবুও শাশুড়ির সঙ্গে সম্পর্ক বেশ ভালো। মাঝে মধ্যে টুকটাক মনোমালিন্যতা ও হতে পারে, সংসারে কয়েকজন থাকলেও হবেই। বাসন একসঙ্গে দুটো থাকলে হঠাৎ করে আচমকা
একটাই সঙ্গে আরেকটা ঝন করে শব্দ হতেই পারে, তা না হলে সেটা আবার কেমন সংসার। বছরখানেক পাপড়ির সংসারটা স্বপ্নের মতো কাটলো। মাসখানেক হলো পাপড়ির কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। আরিফের সঙ্গে ওর সম্পর্কটা জানি কেমন অসহ্যকর লাগছে। আরিফ কাছে এলে তখন পাপড়ি ভীষণ খারাপ ব্যবহার করে ফেলে। নিজ অজান্তেই আরিফ ভীষণ কষ্ট পেয়ে যখন দূরে সরে যায় তখন ওর ভীষণ কান্না পায়। ওর মনে হয় ও ইচ্ছে করে এটা মোটেও করতে চায়নি। আরিফের কাছে বারবার ক্ষমা চায় আর সেও ক্ষমা করে বা দেয়। আরিফ নিজেও মাঝে মধ্যে পাপড়ির সঙ্গে উঁচু গলায় কথা বলে, যা এই 1 বছরে কখনো হয়নি। হাফসার বিয়ে প্রায় ঠিকঠাক, ওকে দেখে আংটি পরিয়ে দিয়েছে। ছেলে মেয়ে উভয়ের সম্পর্কের মধ্যে খোঁজ খবর নেওয়া প্রায় শেষ। এখন শুধু দিন তারিখ ঠিক করাই যা বাকি। পাত্রপক্ষ যেদিন প্রথম হাফসাকে দেখতে এসেছিল, পাপড়ি নিজেই তার নিজের ভালো একটা শাড়ি দিয়ে ননদকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। শাড়িটা হাফসার কাছে থেকে গিয়েছিল। পাপড়ি গুনে গুনে শাড়ি কিনে। ওর স্বামীর আহামারি কোনো টাকা পয়সা নেই যে আলমারি ভর্তি করে শাড়ি কিনে রাখবে। একটা পরলে সেটা আর কখনো পরবে না এমন বিলাসিতা পাপড়ির নেই। তাই ওর যে কটা শাড়ি প্রত্যেকটাই ওর শখের এবং যত্নের। তাই পাপড়ি হাফসার কাছে গেল শাড়িটা নিতে। হাফসা, আমার শাড়িটা দাও তো। হাফসা বিনা বাক্যে শাড়িটা বের করে পাপড়ির হাতে দিয়ে দিল। নিজের ঘরে এলে পাপড়ি হঠাৎ দরজার সঙ্গে ধাক্কা খেয়ে হাত থেকে শাড়িটা পড়ে গেল। নিচে পড়ে শাড়িটা বেশ এলোমেলো হয়ে গেল। তাই পাপড়ির শাড়িটা সম্পূর্ণ মেলল। আবার গুছিয়ে রাখার জন্য গোছাতে গিয়ে হঠাৎ তার নজরে পড়ে শাড়ির যে পাশ কোমরে গুজে সেখান থেকে একটুখানি কাপড় নেই। এ পাশে সাধারণত একটু এলোমেলো থাকে। ছেঁড়াফাটা বাঁকা যা কুচি নিচে পড়ে যায় দেখা যায় না। তবে পাপড়ির স্পষ্ট মনে আছে এইখানে এমন ছিল না। মনে হচ্ছে কেউ এখান থেকে একটু কাপড় নিখুঁতভাবে কেটে ফেলেছে। পাপড়ির মনে পড়ে ও আরও একদিন এমন পেয়েছিল। ওর একটা জামাটা রোদে শুকাতে দিয়েছিল। বিকেলে গোছাতে গিয়ে দেখে জামার নিচে থেকে মোটামুটি বেশ বড়সড় একটা ছিদ্র। ঘরের সবাইকে জিজ্ঞেস করলেও তারা এড়িয়ে গিয়েছে। বলেছে, আমরা কিভাবে জানবো? ওটা তো তুমি বাইরে শুকাতে দিয়েছিলে। আরও এটা ওটা বুঝ দিয়েই বলেছিল, যা পাপড়ি মোটেও আমলে নেয়নি। তবে আজকে কেমন যেন ওর ভেতরটা কেঁপে উঠল। গল্প পাপড়ির সীতাহার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।